আজ আমি আপনাদের সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসি সমগ্রের দ্বিতীয় খণ্ডের প্রথম গল্প আরাকিয়েলের হিরে শোনাব। আরাকিয়েলের হিরে গল্পটির প্রথম পর্ব আজকে শোনানো হবে। এবং তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার আগের ভিডিও দুটিকে দেখে লাইক এবং সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, তাদের অসংখ্য ধন্যবাদ। শুরু করছি প্রথম পর্ব। পার্থমেশর সঙ্গে জমিয়ে দাবা খেলছিল টুপু। খেলা তো নয়, যুদ্ধ শুরু হয়েছে সেই দুপুর থেকে। রবিবারের বিকেল গড়িয়ে প্রায় সন্ধে, এখনো লড়াই থামার কোনো লক্ষণই নেই। টক্কর চলছে সমানে সমানে, দুপক্ষেরই স্নায়ু টান টান, একটা কি হয় ভাব। কালো বোড়েটাকে ষষ্ঠ ঘরে ঠেলে দিয়ে টুপুর একবার চোরা চোখে দেখে নিল পার্থমেশকে। মাথাখানা 64 খোপের বোর্ডের ওপর ঝুঁকে পড়েছে, ভুরুতে ইয়া মোটা ভাঁজ। হবেই তো, মেশোর হাল এবারও মোটেই সুবিধের নয়। টুপুর খুইয়েছে একটা গজ, একটা ঘোড়া আর দুখানা বোড়ে। ওদিকে মেশোর দুটো হাতি খতম, তিনখানা সাদা বোড়ে অক্কা পেয়েছে। সাদা মন্ত্রীরও লেজে গোবরে দশা। মেশোকে আরও চাপে ফেলতে টুপুর তাড়া লাগালো। কি গো, আর কত ভাববে, মুভ করো। পার্থ গম্ভীর মুখে বলল, দাঁড়া, সব দিকটা বুঝে নি। কম্পিটিশনে খেললে তুমি কিন্তু টাইম প্রবলেমে পড়ে যাবে, কোথাও তোমায় এত সময় দেবে না। খুব ডেপো হয়েছিস তো, আমাকে নিয়ম শেখাচ্ছিস? পার্থ দৃষ্টি তেরচা হলো। কবে থেকে দাবায় এত ওস্তাদ বনে গেলি রে? অবনীদের সঙ্গে রোজ প্র্যাকটিস করিস বুঝি? বাবা আজকাল থোড়াই দাবা খেলেন। তাহলে কি তোর মাসির ট্রেনিং? টুপুর মুচকি হাসল। পার্থমেশকে কেন বলতে যাবে? মিতিন মাসির টিপস সে পাচ্ছে বটে, কিন্তু আদতে তার উন্নতি তো ঘটেছে কম্পিউটারের সঙ্গে খেলে খেলে। এই তো এই বাড়িতে আসার পর গত 7 দিনে আরও কত নতুন চাল যে শিখলো। নানান ধরনের ডিফেন্স, নয়া কৌশলে আক্রমণ। কম্পিউটারের শিক্ষা থেকেই তো এবার রক্ষণব্যূহ সাজিয়েছে নিমো ইন্ডিয়ান কায়দায়, যা ভেদ করতে গিয়ে হিমশিম খাচ্ছে মেশো। এখন একবার যদি ভুল করে মন্ত্রীটাকে পিছিয়ে নেয়। হ্যাঁ, তাই হলো। মন্ত্রী কোনাকুনি দুধাপ উঠে গিয়েছে। ব্যাস, টুপুরকে আর পায় কি? লাফিয়ে উঠল কালো ঘোড়া। 2.5 ঘরের মোক্ষম প্যাচে একসঙ্গে পাকড়াও করেছে সাদা মন্ত্রী আর নৌকোকে। মেশোর মাথায় হাত, চুল খামচাচ্ছে। ঠিক তখনই হুড়মুড়িয়ে বুমবুমে প্রবেশ। পার্কে ফুটবল পেটাতে গিয়েছিল, বিস্তর আচার খেয়েছে। সর্বাঙ্গ ধুলো কাদায় মাখামাখি। শটান টুপুরের পাশে বসে পড়ে বলল, ও মা, তোমরা এখনো খেলছো? পার্থ গোমরা গলায় বলল, সোফা নোংরা করো না বুমবুম, যাও জামা প্যান্ট বদলে এসো। বুঝেছি। বুমবুম ফিচেল হাসল। তুমি টুপুর দিদির কাছে হাঁটছো। চপ, যাও এখান থেকে। বুমবুম পলকে ধা। পার্থর ধমক শুনে এবার মিতিন আবির্ভূত হয়েছে। চোখ ঘুরিয়ে বলল, ব্যাপারটা কি? হঠাৎ চেঁচামেচি কেন? টুপুরের সঙ্গে পারছো না বুঝি? পার্থ অপ্রস্তুত হয়েছে এতক্ষণ। কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে ধুর,
টুপুরের সঙ্গে আবার পাড়াপাড়ির কি আছে? ছোটদের জিতিয়ে দিলে তবেই তো তারা খেলায় উৎসাহ পাবে। ভুলভাল যুক্তি সাজিও না। মিতিন ফিক করে হাসল। দাবাটা ছোটরাই ভালো খেলে স্যার, তারা অনায়াসেই বড়দের পটকে দেয়। কেন বলো তো? ছোটদের মাথায় প্যাচ পয়জারগুলো ভালো খেলে বোধ হয়। আগে না স্যার, ছোটদের মেমোরি স্টক কম, কিন্তু যেটুকু তাদের মেমোরিতে থাকে সেটুকু তারা সঙ্গে সঙ্গে স্মরণে আনতে পারে। কম্পিউটারে হার্ড ডিস্ক দেখবে, অতিরিক্ত মেমোরির ভারে হ্যাং হয়ে যায়। আমাদের বড়দের হয় সেই দশা। ছোটরা অবলীলায় সম্ভাব্য ৬০-৬৫টা চাল মাথায় রেখে সেই অনুযায়ী আক্রমণ শানিয়ে যায়। বড়রা কিন্তু তা পারে না। তাই একটা বয়সের পর ফিশার, কাসপারভদের মতো প্রতিভাধরদেরও দাবার আসর থেকে সরে যেতে হয়। অথচ ওরাই ১৫-১৬ বছর বয়সে দুনিয়া কাঁপিয়েছিলেন, ৩০ পেরোবার আগেই হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। রাইট। পার্থ উজ্জীবিত হয়েছে। বিশ্বনাথন আনন্দিত কম বয়সে, কিংবা আমাদের ঘরের ছেলে সূর্যশেখর বা দিব্যেন্দু। অতএব বুঝতে পারছ, টুপুরের কাছে হারায় কোনো লজ্জা নেই। যা, লজ্জা পাবো কেন? টুপুরের মাথায় আলগা চাপড় দিল পার্থ। মন দিয়ে দাবাটা খেল রে টুপুর, তোর হবে। আমাকে যখন দুবার হারাতে পেরেছিস, জানিস তো আমি খুব একটা হেজিপেজি প্লেয়ার নই। আন্ডার-15 স্টেট চ্যাম্পিয়নশিপে তুমি লাস্ট হয়েছিলে, তাই তো? মিতিন ফোরন কাটল। নো, আমার নিচে আরো 2জন ছিল। পার্থ হ্যাঁ হাসছে। যাকগে, একটু গরম গরম কফি খাওয়াবে? দিচ্ছি, কিন্তু তোমাদের খেলাটা যে এবার বন্ধ করতে হবে। কেন? আমার কাছে এক্ষুনি একজন আসবেন। কে? জনৈক আর্মেনিয়ান মহিলা। আর্মেনিয়ান? তিনি তোমার সন্ধান পেলেন কি করে? হয়তো কাগজে পড়ে, কিংবা কোনো ম্যাগাজিন ট্যাগাজিন। আমার থার্ড আইয়ের নাম এখন তো আর একেবারে অপরিচিত নয়। দাবা ভুলে গিয়েছে টুকু, টক বক করে ফুটছে উত্তেজনায়। চোখ গোল গোল করে বলল, তাহলে একটা নতুন কেস বলো। আমার সামার ভ্যাকেশনটা তাহলে মাঠে মারা যাচ্ছে না। ধীরে মিস ওয়াটসন, ধীরে। আগে তিনি পায়ে ধুলো দিন, তার সমস্যাটা কি শুনি, আদৌ তাকে ক্লায়েন্ট হিসেবে নেব কিনা ভাবি, তারপর না হয় নাচন কোদনটা শুরু করিস। মিতিন যতই জল ঢেলে দেওয়ার চেষ্টা করুক, টুপুরের কৌতূহল কিন্তু নিবল না। একটা রহস্যের গন্ধ পাচ্ছে সে। মিতিন রান্নাঘরে যেতেই পার্থমেশকে জিজ্ঞেস করল, আর্মেনিয়ান মহিলার কি কেস হতে পারে বলো তো? পার্থ দাবার ঘুঁটি বাক্সে পড়ছিল, ঠোঁট উল্টে বলল, কি করে আন্দাজ করি বল? 2-4 দিনের মধ্যে লোকাল আর্মেনিয়ানদের নিয়ে কোনো ঘটনা কাগজে বেরিয়েছে কিনা তাও তো মনে পড়ছে না। তবে এটুকু বলতে পারি, আর্মেনিয়ানরা মূলত বেনিয়া, অর্থাৎ কেসটা ধরলে তোর মাসি 2 পয়সা আসবে। মিতিন শুনতে পেয়েছে কথাগুলো, গলা উঠিয়ে বলল, গাছে কাঁঠাল গোপে তেল করো না। কলকাতার আর্মেনিয়ানরা মোটেই তেমন বড়লোক নন, অন্তত এখন যারা থাকেন, এবং এদের অধিকাংশই বয়স্ক। অনেকে চার্চ থেকে সাহায্য পান, আবার কেউ কেউ খ্রিস্টানদের হোমটোমেও আছেন। পার্থ বলল, যাক চলে। তাহলে তুমি মহিলাকে আসতে বললে কেন? বেগার খাটবে নাকি? মিতিন ফের গলা তুলে বলল,
ঠিকঠাক কেস হলে এই প্রজ্ঞা পারমিতা মুখার্জি কখনো টাকার হিসেব করে না স্যার। এ কথা জজেও মানে। টুপুর মনে মনে সায় দিল। নয় নয় করে কম কেসে তো মাসি সাগরেদি করল না সে। স্রেফ অর্থপ্রাপ্তির আশায় মিতিন মাসি কখনো রহস্যের পিছনে ছুটে বেড়াচ্ছে, এমনটা কি কখনো দেখেছে? এই তো গত বছরই কি দারুণ একটা কেরামতি দেখালো। বিয়ের 72 ঘন্টা আগে কনের নেকলেস উধাও। মাত্র একদিনেই মিঠিন মাসি উদ্ধার করে আনলো কণ্ঠহার। গরিব মেয়েটার বাবার কাছ থেকে একটা পয়সাও নেয়নি মিতিন মাসি। তেমন অভাগা কেউ এলে মিতিন মাসি অবশ্যই এবারও টাকা নিয়ে মাথা ঘামাবে না। দাবার বোর্ড আর ঘুঁটি রাখতে গিয়েছিল পার্থ। ফিরে সোফায় হেলান দিয়েছে। বিজ্ঞ ভঙ্গিতে বলল, কলকাতার সঙ্গে আর্মেনিয়ানদের কিন্তু একটা নারীর টান আছে। টুপুর নড়ে বসল। কিরকম? সাদা চামড়াদের মধ্যে ওরাই কলকাতার সবচেয়ে পুরনো বাসিন্দা। ব্রিটিশ, পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমারদের ঢের আগে ওরা এখানে বসতি স্থাপন করেছিল। প্রত্যক্ষ প্রমাণও আছে। জব চার্নক আমাদের এই শহরে এসেছিলেন 1690-তে। তার অন্তত 60 বছর আগে কলকাতায় এক আর্মেনিয়ান মহিলাকে সমাধি দেওয়া হয়। মহিলার নাম ছিল রেজা বিবি। বিশ্বাস না হয় আর্মেনিয়ান চার্চের গোরস্থানে গিয়ে সমাধি ফলকটা দেখে আসতে পারিস। ছোট ট্রেতে কফি সাজিয়ে মিথিন হাজির। কাপগুলো হাতে হাতে ধরিয়ে দিয়ে বলল, তাতে কিছুই প্রমাণ হয় না স্যার। একটা মাত্র সমাধি দেখেই ধরে নেব আর্মেনিয়ানরা তখন এখানে বাস করত। কেন ধরব না শুনি? গির্জার সমাধিক্ষেত্রে ওই সময়কার আর কোনো আর্মেনিয়ানের সমাধি নেই, তাই ইতিহাস বলছে ওখানে নেক্সট সমাধি আছে 1720-তে। মাঝে 80-90 বছরে আর একজনও আর্মেনিয়ান মারা যাননি বলতে চাও? কফিতে চুমুক দিয়ে মিতিন টুপুরের দিকে ফিরল। আসলে কি হয়েছিল জানিস? কলকাতা তো তখন ঘোর জঙ্গল। বন জঙ্গলের ফাঁকে ফাঁকে গোটা কয়েক গ্রাম ছাড়া এখানের কিচ্ছু ছিল না। আমার ধারণা নদী দিয়ে তখন হয়তো কোনো আর্মেনিয়ান জাহাজ যাচ্ছিল। ওই মহিলা কোনো অসুখ বিসুখে জাহাজে মারা যান। কাছেই ডাঙায় তাকে সমাধিস্থ করা হয়। তারপর যখন শহরটা গড়ে উঠল তখন ওই সমাধিটা খুঁজে পেয়ে আর্মেনিয়ানরা ওখানেই একটা চার্চ প্রতিষ্ঠা করলেন। পার্থ ভুরু কুঁচকে বলল, তার মানে আর্মেনিয়ান চার্চ পরে হয়েছে? অবশ্যই। রেজা বিবি মারা গিয়েছেন 1630-এ, আর চার্চটা হয়েছে 1724-এ। মাঝে 94টা বছরে ব্যবধান, বুঝলে? তর্কে জুত করতে না পেরে পার্থ গম। টুপুর মুগ্ধ চোখে মিতিনকে বলল, তুমি আর্মেনিয়ানদের সম্পর্কেও এত খবর রাখো? মিতিন চোখ টিপে বলল, ধুস, আমিও কি এত জানতাম নাকি? মহিলা কাল ফোনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ইন্টারনেট ঘেটে মগজ ব্যাংকটাকে একটু ভারী করে নিলাম। তোর মেশো তো পুরনো কলকাতার ওপর হেব্বি ফান্ডা লড়ায়, তাই ওকেও একটু চিপে দেওয়া গেল। এবার পার্থও হেসে ফেলেছে। মিতিনকে পাল্টা খোঁচা দেওয়ার জন্যে জিভে শান দিতে যাচ্ছিল। ডোরবেল টুং টাং। টুপুর অস্ফুটে বলল, মহিলা এসে গেলেন নাকি? মনে হচ্ছে। মিতিন দেওয়াল ঘড়িটা দেখল। খুব পাংচুয়াল তো, ঠিক 6:30 আসবেন বলেছিলেন। একেবারে কাটায় কাটায়। মাসি বঞ্ঝির কথার মাঝেই পার্থ গিয়ে দরজা খুলেছিল। আহ্বান জানিয়ে যে মহিলাকে অন্দরে নিয়ে এলো সে কিন্তু মোটেই প্রবীণা নয়, বড়জোর মিতিনের বয়সী, 2-1 বছরের ছোটও হতে পারে।
দেখে দিন দরিদ্র ভাবাও অসম্ভব। রীতিমতো ঝকঝকে চেহারা, তকতকে বেশবাস, গায়ের রংটি পাকা গমের মতো, কোকড়া কোকড়া এক মাথা, কুচকুচে কালো চুল টান টান করে বাঁধা, নীলচে চোখে বিদেশিনী বিদেশিনী আভাস, পরনে লং স্কার্ট আর ফুলহাতা বাহারি টপ, দুটোই যথেষ্ট মহার্ঘ। হাতে কালো ভ্যানিটি ব্যাগ ঝুলছে, ব্যাগের গায়ে নামি ইতালিয়ান কোম্পানির মনোগ্রাম। মিতিন উঠে সৌজন্যের সুরে বলল, আই এম প্রজ্ঞা পারমিতা মুখার্জি, ইউ ক্যান কল মি মিতিন। আই অ্যাম হাসমিক ভার্থন। ডিম্বাকৃতি মিষ্টি মুখখানায় হাসি ফুটেছে। ইংরেজি টান মেশানো বাংলায় বলল, আর্মেনিয়ানে হাসমিক মানে ইংরেজিতে জেসমিন। আমাকে সবাই জেসমিন বলেই ডাকে। নাইস নেম, প্লিজ টেক ইউর সিট। জেসমিন ছোট সোফাটায় বসেছে, একটু যেন আড়ষ্ট। পার্থ আর টুপুরের সঙ্গে জেসমিনের পরিচয় করিয়ে দিয়ে মিতিন বলল, কফি চলবে? নো থ্যাঙ্কস, আমি চা কফি খুব কম খাই। অ্যাজ ইউ প্লিজ। টেবিলে পড়ে থাকা কফির ট্রেটা ডাইনিং টেবিলে রেখে এলো মিতিন। এক গ্লাস জলও এনেছে। টেবিলে গ্লাসটা নামিয়ে বড় সোফাটায় বসল, টুপুরের পাশে। কেজো গলায় বলল, হ্যাঁ, এবার শোনা যাক আপনার প্রবলেমটা কি। পার্থ আর টুপুরকে এক ঝলক দেখে জেসমিন বলল, কিভাবে যে স্টার্ট করি। আমি থাকি মার্কুই স্ট্রিটে। নিজেদের বাড়ি? না, আমার আঙ্কেল মানে আমার পিসে মশাইয়ের বাড়ি। অনেক বছর ধরেই পিসিমশাইয়ের সঙ্গে আছি। ওদের কোনো সন্তান নেই, আমি ওদের মেয়ের মতো। আপনার বাবা মা? নেই। রাশিয়া ভেঙে যখন আবার আর্মেনিয়া স্বাধীন হলো, আমাকে পিসির কাছে রেখে মা বাবা একবার দেশটা দেখতে যান। ওখানেই এক প্লেন ক্র্যাশে দুজনে একসঙ্গে। জেসমিন কপালে বুকে হাত ছুঁয়ে ক্রস আঁকল। তখন I was 16। তারপর থেকে আঙ্কেল আন্টির কাছেই থাকি। বিয়ে করেননি? এখনো হয়ে ওঠেনি। আঙ্কেল আন্টি দেখভাল করার জন্যেই কি? খানিকটা হয়তো তাই। জেসমিন হালকা নিঃশ্বাস ফেলল। আর এই মুহূর্তে তো বিয়ের প্রশ্নই ওঠে না। কেন? রিসেন্টলি আঙ্কেল মারা গেলেন, গত 22শে ডিসেম্বর। জাস্ট 3 মাস হয়েছে। ও, কি হয়েছিল আঙ্কেলের? হার্ট অ্যাটাক। হসপিটালে নিয়ে যাওয়ারও সুযোগ পাইনি। কত বয়স হয়েছিল? নট মাচ, অনলি 73। মিতিন মাসি প্রশ্ন করার ধারাটা লক্ষ্য করছিল টুকু। ক্রমাগত কথা চালাচালি করে কি সুন্দরভাবে সহজ করে দিচ্ছে জেসমিনকে। সঙ্গে সঙ্গে জানা হয়ে যাচ্ছে ছোটোখাটো তথ্য, যা হয়তো আপাত চোখে অদরকারি, আবার কাজে লেগেও যেতে পারে। আলাপচারিতার ফাঁকে জেসমিন কখন যেন হাতে তুলে নিয়েছিল গ্লাসটা। জলটুকু শেষ করে একটুক্ষণ চুপ, তারপর গলা ঝেড়ে বলল, হ্যাঁ, যা বলতে আসা। আমরা খুব বিপদে পড়েছি ম্যাডাম। কীরকম? একটা হিরে ছিল বাড়িতে, আঙ্কেলের মৃত্যুর পর সেটা মিসিং। হিরে? পার্থ ফস করে বলে উঠেছে, কত বড়? প্রায় 5 ক্যারেট। টুপুরের চোখ পিটপিট। কি বলে জেসমিন? অত বড় একটা হিরে গায়েব? মিতিন অবশ্য অবাক হয়নি, যেন এমন একটা কিছুই জেসমিনের মুখে শুনবে বলে আশা করেছিল। ভাবলেশহীন মুখে
হেলান দিল সোফায়। স্বাভাবিক স্বরে বলল, আমাকে হিরেটা উদ্ধার করে দিতে হবে, তাই তো? জেসমিন উৎকণ্ঠিত মুখে মিতিনকে দেখছিল। মিনতির সুরে বলল, হ্যাঁ ম্যাডাম, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এক্ষুনি কথা দিতে পারছি না, আগে সাফ সাফ কয়েকটা প্রশ্নের উত্তর চাই। বলুন, কি জানতে চান? ডায়মন্ডটা এক্স্যাক্টলি কবে খোয়া গিয়েছে? আঙ্কেলের মৃত্যুর পর আন্টি সিন্দুকটা প্রথম খোলেন 25শে ডিসেম্বর সকালে। তখনই আবিষ্কার করেন হীরের বাক্সটা খালি। অমন একটা দামি স্টোন বাড়িতে থাকতো কেন? 3 পুরুষ ধরে ওটা তো আয়রন চেস্টেই ছিল ম্যাডাম। ইন্স্যুরেন্স করানো হয়নি নিশ্চয়ই? থাকলে কি আর আপনার কাছে আসতাম? ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম ঠুকে বসে থাকতেন, তাই তো? সেটা সোজাও হতো অনেক। মিতিন টান টান, কিন্তু কেন ইন্স্যুরেন্স করানো হয়নি? বলতে পারবো না। ইন্স্যুরেন্সের ব্যাপারটা কখনো মাথাতেই আসেনি। চিরকালই শুনে আসছি আরাকিয়েল পরিবারের গুড লাক হিসেবে হিরে আয়রন চেস্টে আছে, থাকবে। পার্থ জিজ্ঞেস করল, আপনার পিসে মশাইয়ের টাইটেল বুঝি আরাকিয়েল? হ্যাঁ স্যার, আঙ্কেলের পুরো নাম জোসেফ মেলিক আরাকিয়েল। ওরা কলকাতা খুব পুরনো বাসিন্দা। প্রায় 200 বছর আগে ওদের পূর্বপুরুষ মিস্টার আগা ক্যাচিক আরাকিয়েল কলকাতার আর্মেনিয়ান জার্জকে একটি বড় ঘড়ি উপহার দেন। গির্জার পাঁচিলটাও ওরই পয়সায় তৈরি। বলেন কি? পার্থর চোখ গোল গোল। আরাকিয়েল ফ্যামিলি 200-250 বছর ধরে কলকাতায়? না না, মাঝে সুরাটে চলে গিয়েছিলেন। আঙ্কেলের গ্রেট গ্র্যান্ডফাদার আবার কলকাতায় ফিরে আসেন। মার্কুই স্ট্রিটের বাড়িটা তারই তৈরি, হিরেটাও তার সময় থেকেই ওই বাড়িতে। বুঝলাম। মিতিনের কপালে পাতলা ভাঁজ। তা হিরে চুরির 3 মাস পরে আমার কাছে এলেন যে বড়? আগে পুলিশেরই দ্বারস্থ হয়েছিলাম ম্যাডাম। তারা তো এখনো কিছুই করে উঠতে পারল না। থানায় গেলেই শুধু শুনতে হয় হচ্ছে হচ্ছে, আমরা তো তদন্ত চালাচ্ছি। এদিকে আন্টির তো চিন্তায় শরীর ভেঙে যাওয়ার জোগাড়। একে আঙ্কেলকে হারানোর শোক, তার উপরে হিরে। মরিয়া হয়ে ভাবলাম যদি কোনো প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নেওয়া যায়। আমার এক বাঙালি বন্ধু কালই আপনার নামটা সাজেস্ট করলো। কালই আপনার ফোন নাম্বার পেয়েছি। পুলিশকে কবে ইনফর্ম করেছিলেন? ওই দিনই, 25শে ডিসেম্বর। পুলিশ কি সঙ্গে সঙ্গেই এলো? তা এলো, প্রচুর জেরা করলো সবাইকে, আন্টিকেও বাদ দেয়নি। চাবি আর সিন্দুকের ফিঙ্গারপ্রিন্ট নেয়নি? সবই করেছিল ম্যাডাম, আবার কিছুই করেনি, অর্থাৎ কিচ্ছু পায়নি। মানে? চাবি আর সিন্ধুকে তো তখন শুধু আন্টির হাতের ছাপ। তা চাবি কি আন্টির কাছেই থাকতো? না না, চাবি তো সর্বদাই আঙ্কেলের জিম্মায়, কোমরে বাঁধা থাকতো। সিন্ধুকও আঙ্কেল ছাড়া কেউ খুলতেন না। তবে এখন চাবি আন্টির হাতে এসেছে। এখন মানে কখন? অবশ্যই আঙ্কেলের মৃত্যুর পর। আপনার পিসেমশাই হার্ট অ্যাটাকটা কখন হয়েছিল? রাতে, শোয়ার পর। চেস্ট পেন ওঠার 15-20 মিনিটের মধ্যেই তো সব শেষ। তখন বাড়িতে আপনারা কে কে ছিলেন? আমি, আন্টি
আর নির্মলা। নির্মলাটিকে? নির্মলা মেরি বিশ্বাস, আমাদের হাউসমেট, রাত দিন থাকে, বাড়ির লোকের মতোই হয়ে গিয়েছে। অর্থাৎ আঙ্কেল যখন মারা যান বাড়িতে আপনারা তিনজনই? তা কেন, ডাক্তারবাবুও ছিলেন। ডাক্তারের হাতের উপরই তো আঙ্কেল। ফোনে খবর পেয়ে হ্যারিও প্রায় সঙ্গে সঙ্গে চলে এলো। হ্যারি? আঙ্কেলের দাদার ছেলে, ফ্রি স্কুল স্ট্রিটে থাকে, কার্নানি ম্যানশনে। এছাড়া নির্মলা ঘাবড়ে গিয়ে ভাড়াটেদের খবর দেয়, তারাও এসে গিয়েছিল। আপনাদের কজন ভাড়াটে? দুটো ফ্যামিলি, একতলায় থাকে। তারাও কি আর্মেনিয়ান? এই শহরে আর্মেনিয়ান আর কোথায় ম্যাডাম, কমতে কমতে সাকুল্যে আমরা 100 জন হব কিনা সন্দেহ। বেশিরভাগই হয় অস্ট্রেলিয়ায় কেটে পড়েছে, নয়তো ব্যাক টু আর্মেনিয়া। জেসমিনের মুখে বিষণ্ণ হাসি। আমাদের টেনেন্টদের মধ্যে একটা ফ্যামিলি অ্যাংলো ইন্ডিয়ান, অন্যটি কেরালাইট ক্রিশ্চান। আর কে এসেছিল সেদিন? বাহাদুর, মানে আমাদের দারোয়ান, 1-2 বার দোতলায় উঠেছিল। ডাক্তারবাবু যে ইঞ্জেকশনটা লিখে দিয়েছিলেন, বাহাদুরই তো দৌড়ে গিয়ে কিনে আনে। ওষুধটা অবশ্য পুশ করার সময় পাওয়া যায়নি। তার মানে সেদিন রাত্রিরে আপনাদের বাড়িতে অনেক লোক? হ্যাঁ, যাদের কথা বললাম, ভাড়াটেরা আসা যাওয়া করছিল। হ্যারি তো থেকেই গেল। ও হ্যাঁ, হ্যারির বউ সুজানও এসেছিল ভোর রাতে। আপনারা কি সারা রাত আঙ্কেলের ডেড বডির পাশেই ছিলেন? কেউ না কেউ তো ছিলই, হয় নির্মলা, নয় হ্যারি, কিংবা একতলার কেউ। আমি ঢুকছি বেরোচ্ছি, মাঝে অবশ্য ঘণ্টাখানেকের জন্য নিজের ঘরে গিয়েছিলাম। আন্টি খুব কান্নাকাটি করছিলেন তো, তাই জোর করে তাকে আমার ঘরে শোয়াতে হয়েছিল। আন্টির মাথায় হাত বোলাতে বোলাতে কখন আমারও চোখ দুটো একটু জড়িয়ে আসে। সুজান আসার পরে অবশ্য জেগে যাই। তারপর তো একের পর এক আত্মীয়, প্রতিবেশী আর বন্ধুরা আসতে শুরু করলো। ফিউনারেল কি পরদিনই হয়েছিল? হ্যাঁ, সকালেই বডি পিস হ্যাভেনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সব ব্যবস্থা করে সূর্যাস্তের আগেই জেসমিন রুমালের খুঁটে চোখের জল মুছল। শুকনো হেসে বলল, এরপর আপনি কি প্রশ্ন করবেন ম্যাডাম আমি জানি। হ্যাঁ, পিস হ্যাভেনে পাঠানোর আগে আঙ্কেলকে যখন স্যুট পরানো হচ্ছে, তখনই সুজান আঙ্কেলের কোমর থেকে সিন্ধুকের চাবিটা খুলে আন্টির হাতে দেয়। যতদূর জানি আন্টি তারপর থেকে চাবি আর কাটছাড়া করেননি। নিতিন হেসে পড়ল, ভালোই তো টর্চ ট্রেডিং জানেন দেখছি। তা নয় ম্যাডাম, বেশ কয়েকবার পুলিশের কাছে এই ভাইটাল কোয়েশ্চেনটার উত্তর দিতে হয়েছে। পার্থ বলল, হবেই তো, ওটাই তো আসল পয়েন্ট। একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। রাত্রির থেকে ভোরের গ্যাপটুকুর মধ্যে হিরেটাকে সরানো হয়েছে। মিস্টার আরাকেলের কোমর থেকে চাবি নিয়ে সিন্দুক খুলে হাতানো এবং সিন্দুক লক করে আবার চাবি কোমরে গুঁজে দেয়। এ তো জাস্ট কয়েক মিনিটের কাজ। পুলিশও তো তাই বলছে, যুক্তিও। জেসমিন দুদিকে মাথা নাড়ল। কিন্তু আমার মন যে কিছুতেই সায় দিচ্ছে না। ভেবেই পাচ্ছি না শোকের মুহূর্তে কেউ এই অপকর্ম করতে পারে। আপনার মনটা বোধহয় একটু বেশি সরল মিস ভার্দন। পার্থ ভরুতে ঢেউ খেলালো। ভেবে দেখুন, সেই রাত্রিরে যারা ডেড বডির কাছাকাছি ছিল তারা সকালেই তো ডায়মন্ডটার কথা জানতো। তা ঠিক, তবে কিছু নেই। লোভের বশবর্তী হয়ে মানুষ কি না করতে পারে। আমার তো মাথাতেই ঢুকছে না কি করে আপনার পিসেমশাই ওরকম একটা দামি জিনিস ঘরে রাখার সাহস পেয়েছিলেন।
সেদিন নয় ডামাডোল ছিল, এমনি দিনেই তো ওটা যে কোনো সময় চুরি ডাকাতি হয়ে যেতে পারতো। না, সেটা বোধহয় সহজ ছিল না। আঙ্কেল অসম্ভব সাবধানী ছিলেন। বাইরের লোক তো দূরস্থান, আমাদের কারোর সামনেই উনি সিন্দুক খুলতেন না, এমনকি আন্টির সামনেও না। তাছাড়া সিন্দুকে সিকিউরিটি অ্যালার্মের বন্দোবস্ত আছে, চাবি ছাড়া খোলা বা ভাঙার চেষ্টা হলেই সাইরেন বেজে উঠবে। কিন্তু চাবিটার জন্য উনি যে কোনো দিন মার্ডারও হয়ে যেতে পারতেন। সে ভয় তো ছিল। আমি আর আন্টি কতবার বুঝিয়েছি, বলেছি ব্যাংকের ভোল্টে রেখে দিতে, আঙ্কেল শুনতেনই না। হিরেটা বাড়িতে না থাকলে সংসারে নাকি অমঙ্গল হবে। টুপুর ফস করে বলে উঠল, আপনি কখনো হিরেটা দেখেছেন? একবার অস্ট্রেলিয়া থেকে ওর এক কাজিন এসেছিলেন, তার পিড়াপিড়িতেই বের হয়েছিল। কেমন দেখতে? অনেকটা পায়রার ডিমের মতো, তবে আরেকটু ছোট। গোটা গা নিখুঁতভাবে কাটা কাটা, পলিশটাও অসাধারণ। বাক্স খুললেই ঝলমল করে ওঠে। ওই অপরূপ হিরেটা চুরি যাওয়া যে কত দুর্ভাগ্যের। জেসমিনের বাক্য শেষ হলো না। মিতিনের মোবাইল ঝংকার তুলেছে। সেলফোন কানে চেপে উঠে গেল মিতিন। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা সারছে। টুপুর জেসমিনকে দেখছিল। কথা থামিয়ে বসে আছে চুপচাপ, মাথা ঝুঁকিয়ে। গোলাপি নেল পলিশ লাগানো নখে আঙুল বোলাচ্ছে আনমনে। বোঝাই যায় ভারী উদ্বেগে রয়েছে। একে বৃত্তিসম পিসে মশাইয়ের আকস্মিক মৃত্যু, তাই একখানা আস্ত হিরে লোপাট। জেসমিনের তো বিচলিত হয়ে পড়াই স্বাভাবিক। বেচারা। মিতিন ফিরেছে। মোবাইলে টেবিলে রেখে কোনো ভূমিকা না করেই বলল, হ্যাঁ, কেসটা আমি নিচ্ছি। বিষাদের ছায়া সরে পলকে জেসমিনের মুখে অনাবিল হাসি। কৃতজ্ঞ স্বরে বলল, সো কাইন্ড অফ ইউ। এই মুহূর্তে আপনার মতো একজন নামী গোয়েন্দাকেই আমার প্রয়োজন। আন্টি অবশ্যই এবার মনে খানিকটা বল পাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব। মিতিন মিষ্টি করে হাসল। কবে আপনাদের বাড়ি যাওয়া যায় বলুন তো? কাল? কালকের দিনটা বাদ দিন ম্যাডাম, পরশু আসুন। কাল আমার কিছু বিজনেস অ্যাসাইনমেন্টস আছে। আপনি ব্যবসা করেন বুঝি? তেমন বড় কিছু নয়, নিজেই ডিজাইন করে শৌখিন মোমবাতি বানাই। নিউ মার্কেট আর নতুন শপিং মলগুলোয় 2-4টে বাঁধা দোকান আছে, ক্যান্ডেলগুলো তাদের সাপ্লাই দিই। বলতে বলতে ভ্যানিটি ব্যাগ থেকে ভিজিটিং কার্ড বের করেছে জেসমিন। মিতিনকে বাড়িয়ে দিয়ে বলল, এতে বাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বারটাও পেয়ে যাবেন। আর ডাইরেকশনটা হলো ফ্রি স্কুল স্ট্রিট দিয়ে মার্কুই স্ট্রিটে ঢুকে। আমি চিনে নেব। তাহলে পরশুই যাচ্ছি, বিকেলে অ্যারাউন্ড 6। ওকে, আন্টিকে আমি আজই জানিয়ে রাখছি। জেসমিন উঠে পড়ল। দরজার দিকে যেতে গিয়েও থমকেছে। ঘুরে ঈষৎ সংকোচের সুরে বলল, ম্যাডাম, আপনার ফিসটা পরে সেটেল করি, আগে তো কাজ স্টার্ট করি। তবু এখন একটা অ্যাডভান্স। পরশু তো যাচ্ছি, তখন দেখা যাবে। খটখটিয়ে হিল বাজিয়ে জেসমিন চলে যেতেই পার্থ গজগজ করে উঠেছে। তোমার কোনো দিন আক্কেল হবে না। মিতিন ভ্রুকুটি টানল। কেন? মিস ভাস্মিক ভর্ধনের পেট থেকে আরও কিছু ইনফরমেশন টেনে আনবো ভাবছিলাম, তুমি এমন তাড়া দিয়ে ভাগালে। নতুন কি চাও জানতে শুনি? অ্যাটমসফিয়ারটা, যাদের যাদের নাম করলো তাদের কাকে কাকে সন্দেহ করা উচিত, তারা সব কে কেমন লোক, হীরের প্রতি কার কতটা লোভ আছে। হীরের ওপর লোভ? মিতিন শব্দ করে হেসে উঠল। সে তো দুনিয়ায় সবার। চান্স পেলে তুমি
আমি হিরে চুরি করে ফেলবো কিনা তার ঠিক আছে? হা, তোমার দৌড় জানা, অ্যাডভান্সের টাকাটাও তো ছেড়ে দিলে। ঠিকই তো, টুপুর সায় দিল। আরাকেল ফ্যামিলি যথেষ্ট পয়সা আছে, টাকা তোমার নেওয়াই উচিত ছিল। টাকা তো এসেই যাবে, নিতিন চোখ নাচালো। তা হ্যাঁ রে, হা করে জেসমিনের কথা তো গিললি, কিছু বুঝলি কি? কেস তো সোজা, তুমি একটু সুতো নাড়লেই কালপ্রিট ধরা পড়ে যাবে। অত জল ভাত নয় রে টুকুর, আমার তো ধারণা প্যাচ একটা আছে। কিরকম? দেখা যাক। নিতিন উঠে বুমবুমে খাবার গরম করতে গেল। পার্থ রিমোট টিপে টিভি চালিয়েছে। চুপচাপ বসে ভাবছিল টুকু, প্যাচের কথা কেন বলল নিতিন মাসি? এই কেসে কি ধরনের প্যাচ থাকতে পারে? না, মগজে কিচ্ছু আসছে না। সকাল থেকে আকাশ আজ মেঘলা, এক ফোঁটা হাওয়া নেই। চৈত্র মাসের 10 তারিখ হয়ে গেল, এখনো একটা কাল বৈশাখী এলো না। রোজই বেলা বাড়লে মেঘগুলো বেপাত্তা হয়ে যায়, চলতে থাকে বিচ্ছিরি চাঁদি ফাটা গরম, ভ্যাপসা ভ্যাপসা গা জ্বালানো। গরমের মধ্যেই টুপুরকে নিয়ে দুপুরে বেরিয়ে পড়েছিল মিতিন। ঢাকুরিয়া থেকে ট্যাক্সি ধরে শটা নিউ মার্কেট নতুন থানাটায়। আরক্ষা বাহিনীর অফিস রীতিমতো ব্যস্ত তখন। ঘরখানা পেরিয়ে মিতিন ওসির চেম্বারে উকি দিয়েছে। মধ্যবয়সী থলথলে চেহারার অফিসারটি এক কনস্টেবলকে খুব দাবড়াচ্ছিলেন। নিতিনদের দেখে তার গলা দিয়ে বুলেট ছিটকে এলো। ইয়েস, নিতিন রিজু স্বরে বলল, আমি প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়, আপনাকে সকালেই ফোন করেছিলাম। ও, আপনিই তিনি, আসুন। সঙ্গে লেজুরটিকে? আমার বঞ্চি, কেসে আমাকে হেল্প করে। পড়াশুনো ফেলে চোর জচ্চরদের পিছনে ঘুরছে। টুকুর সামান্য সিটিয়ে গেল। কিরকম তেরে তেরে কথা বলেন রে বাবা। নিতিন মাসির সঙ্গে পূর্ব পরিচয় নেই এ তো বোঝাই যাচ্ছে, তবে নামটা নিশ্চয়ই জানেন। নিতিন ঘরে ঢুকে চেয়ারে বসে পড়েছে বেমালুম। দেখা দেখি টুকুরও বসলো আড়ষ্টভাবে। কনস্টেবলটিকে ছেড়ে দিয়ে অফিসার গলা খাকারি দিলেন। হ্যাঁ, কি যেন একটা দরকার ছিল আপনার? এবার মিতিন বিনীত স্বরে বলল, মার্কুই স্ট্রিটের এক আর্মেনিয়ান ফ্যামিলি। ও, সেই হিরে চুরির কেস? ওটা তো সেকেন্ড অফিসার দেখছেন, বিশ্বনাথ মই। আমি কি বিশ্বনাথ বাবুর সঙ্গে একটু কথা বলতে পারি? উনি কি আছেন? দাঁড়ান দেখছি। বলেই কলিং বেলে মুষ্ঠাঘাত। ঝং শব্দ বেজে উঠতেই হুমড়ি খেয়ে ঘরের এক উর্দিধারী ছটাক স্যালুট মারতেই হুকুম জারি হলো, মইকো বুলাও। হুকুম বর্দার বাইরে যেতেই নিতিন কেঠো হেসে বলল, আপনার খুব দাপট আছে শুনেছি। অনিশ্চয় মজুমদার আপনার খুব প্রশংসা করছিলেন। আপনি আইজি সাহেবকে চেনেন নাকি? কেসের সূত্রে আলাপ, এখন ফ্যামিলি ফ্রেন্ডের মতো হয়ে গেছেন। বাড়িতে আসেন তো মাঝে মধ্যে। জাদ্রেল অফিসার পলকে মাখন একগাল হেসে বললেন, আগে বলবেন তো, দুটো ঠান্ডা নাই কি গো বলছি, খাবে তো কোল্ড ড্রিঙ্ক? টুপুরের বাসনায় জল ঢেলে দিল বুকি। বলল, না না, এই গরমে ঠান্ডা খাওয়া ঠিক নয়। তাহলে চা, কফি?
কিচ্ছু লাগবে না, আমি কাজটা করেই চলে যাব। একটু অতিথি সৎকারেরও সুযোগ দিলেন না? টুকুরের বেজায় হাসি পাচ্ছিল। হলপ করে বলতে পারে অনিশ্চয় মজুমদার কোশমিনকালে মিতিন মাসিকে এই অফিসারটির কথা বলেন। মিতিন মাসি যে এক এক সময় কি অম্লান বদনে গুল মারে। পিছনে হঠাৎ খোনা খোনা গলা, আমায় ডাকছেন স্যার? ঘাড় ঘুরিয়েই টুকুর বুঝল ইনি বিশ্বনাথ মইনা হয়ে যান। পদবীটি চেহারার সঙ্গে খাপে খাপে মিলে গিয়েছে। লিকলিকে রোগা চশমা পরা তাল ঢেঙা মানুষটিকে দেখলে গা বেয়ে চচ্চড়িয়ে উঠে যেতে ইচ্ছে করবে। বড়বাবু গলা ফের রাশ ভারী করে বললেন, এই ম্যাডামকে চেনেন? দুদিকে মাথা দোলালেন বিশ্বনাথ। না তো স্যার। নামি ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, আইজি সাহেব মজুমদারের বন্ধু। মার্কো স্ট্রিটের হিরে চুরির ব্যাপারটা উনি আপনার কাছে কিছু জানতে চান। ও, চেয়ার টেনে বসলেন বিশ্বনাথ। কি জিজ্ঞাসা আছে ম্যাডাম? না মানে কেসটা তো আপনি ডিল করছেন, কি মনে হচ্ছে? বেশ হজপট। ওই হিরে উদ্ধার হওয়া খুব মুশকিল। কেন? পাচার হয়ে গিয়েছে বলে মনে হয়। লোকাল মার্কেটে বিক্রি হয়নি এ ব্যাপারে আমি নিশ্চিত। ওই সাইজের হিরে কোনো জহুরির কাছে বাঁকা পথে এলে শোরগোল পড়ে যেত। সোর্স তো আমাদের আছেই, কানে ঠিক চলে আসতো খবর। আর যদি বাইরে কোথাও চালান হয়ে গিয়ে থাকে? সে আশঙ্কাও আমি খতিয়ে দেখিনি তা নয়। নাকের মগডাল থেকে চশমা নেমে যাচ্ছিল। আঙুল দিয়ে তুলে বিশ্বনাথ বললেন, ভেবে দেখুন, চোর যদি হিরেটা কাউকে পাস করে তার বিনিময়ে নিশ্চয় মোটা টাকা নেবে, এবং সেই টাকা হজম করে ঘাপটি মেরে থাকা বেশ কঠিন কাজ। এবং ব্যাংকে তো রাখতে পারবে না, সুতরাং উসখুস করবে খরচ করার জন্যে। হয় অ্যাসেট কিনবে, নয়তো স্রেফ ওড়াবে। সন্দেহভাজন কারোর সম্পর্কে এখনো সেরকম পিকচার পাইনি। মিতিন ভুরু কুচকে বলল, কত দাম হতে পারে হিরেটার? এটা অবশ্য অনেকটাই নির্ভর করছে যে কিনছে তার শখ মর্জির উপর। 5 টাকার জিনিস কেউ যদি 20 টাকা দিয়ে কেনে, আপনি কি আপত্তি করতে পারবেন? তবে বাজার চলতি মূল্য সম্পর্কে আমি একটা আন্দাজ দিতে পারি। বিশ্বনাথ লম্বা শরীরটাকে আরো খানিক লম্বা করলেন। মিসেস আরাকেল বলছিলেন হিরেটা নাকি গোলকুন্ডা মাইন্সে, এবং ওটি নাকি 3 পুরুষের সম্পত্তি। তাই যদি হয় তবে ক্যারেট পিছু কম করে 40 লাখ। বড়বাবু বললেন, 40 লক্ষ ইন্টু 5 কত হয়? 2 কোটি। কে বুঝলেন? মিতিনের আগে বিশ্বনাথবাবু বলে উঠলেন, যে নিয়েছে তার এখন সাপের ছুঁচো গেলা দশা। না পারছে ফেলতে, না পারছে গেলতে। আমিও তককে তককে আছি। যেই না খোলস ছেড়ে গা ছাড়া দেবে অমনি ক্যাক। মিতিন হেসে বলল, শুনলাম তো আপনি কোষে জেরা করেছেন। কাকে কাকে আপনার সন্দেহ হয়? বিশ্বনাথ বুঝি সামান্য অস্বস্তি বোধ করলেন। চশমা ঠিক করতে করতে বড়বাবুর দিকে তাকাচ্ছে। বড়বাবু ঠক করে ঘাড় নাড়লেন। বলে দিতে পারেন উনি আইজি সাহেবের লোক। মিতিন তাড়াতাড়ি বলল, বিশ্বনাথ বাবু, ডোন্ট মাইন্ড। আপনার লিড থেকে যদি হিরে চোরকে ধরতে পারি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কৃতিত্বটা আমি আপনাকেই দেব। আমার তালিকায় প্রত্যেকেই সন্দেহভাজন। বিশ্বনাথের আঙুল ফের চশমায়। গলায় খানিক রহস্য মিশিয়ে বললেন, মিসেস আরাকিয়াল নিজেই নাটকটি রচনা করতে পারেন।
তারপর ধরুন মহিলার যে ভাই যেটি সঙ্গে থাকে, কি যেন নাম, জেসমিন, হ্যাঁ জেসমিন, সে তো মিস্টার অ্যান্ড মিসেস আরাকিয়েলের সবচেয়ে নিকটজন। চাবিটা অকুস্থল থেকে হাতিয়ে সে যে কুকাজটি করেনি তাও কি নিশ্চিত করে বলা যায়? আর রাত দিনে কাজের মহিলারা যে কত কি কাণ্ড ঘটাচ্ছে তা তো আপনারা রোজ কাগজেই দেখতে পাচ্ছেন। সুতরাং হাউসমেটটিকেও আমি ক্লিনচিট দেব না। আর হ্যারি, সেও তো মোটেও সাধু পুরুষ নয়। প্রেটোরিয়া স্ট্রিটে তার একটি হোটেল আছে। হোটেলটি খুব একটা সুনাম নেই, মাঝে মধ্যে সেখানে জুয়ার আড্ডা বসে। হ্যারির আর্থিক অবস্থাও এখন পড়তির মুখে। এই ধরনের মানুষরা কখন কি করে বসে বলা কঠিন। আর একতলা ভাড়াটেদের মধ্যে ডিসুজা বড় চাকরি করতেন বটে, তবে তার পুত্রটি ঘোর অপদার্থ, রোজগার প্রায় নেই বললেই চলে। সংসর্গও ভালো নয়। বাবার সঙ্গে সেও রাতে উপরে এসেছিল, সেই খবর পেয়েছি। বাকি রইলেন মিস্টার কোরিয়ান। তিনি একটি চিটফান্ড চালান। 3 বার কোম্পানির নাম বদলেছেন। একবার জেলে যেতে যেতেও বেঁচে গিয়েছেন। আশা করি একে কেন সন্দেহ করছি সেটার ভেঙে বলা দরকার নেই। আর আছে দারোয়ান বাহাদুর, যতই নিষ্পাপ দেখা, আমি কিন্তু এখনো তাকে ছেটে ফেলিনি। হ্যারির বউও বরের সঙ্গে যোগসাজস করে। টুকুরের কানে কিছু আর ঢুকছিল না, মাথা ঝিমঝিম করছে। বিশ্বনাথ মই বোধহয় এবার ডাক্তারকেও টানাটানি করবে, কিংবা মৃত মিস্টার আরাকিয়েলকে। মিতিনের কিন্তু এতটুকু বিরক্তি নেই। একগাল হেসে বলল, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে যে অমূল্য সাহায্যটি করলেন তা আমার বহুকাল স্মরণে থাকবে। এটা আমার কর্তব্য ছিল ম্যাডাম। আইজি সাহেবের পরিচিত, আপনি প্রয়োজন হলেই চলে আসবেন। বড়বাবু গদগদ মুখে বললেন, সেদিন কিন্তু আপনাকে কিছু খেতেই হবে ম্যাডাম, নিদেন পক্ষে ডাবের জল। অবশ্যই। থানা থেকে বেরিয়ে ফের ট্যাক্সি। গনগনে আঁচ লেপে আছে ট্যাক্সির সর্বাঙ্গে। উনুনে বসানো চাটুর মতো গরম সিটে শরীর ছেড়ে দিয়ে টুকুর বলল, বিশ্বনাথ বাবু তোমায় কিন্তু খুব হ্যারাস করলেন, ইচ্ছে করে গুলিয়ে দিলেন ব্যাপারটা। আহা, ওভাবে ধরছিস কেন? উপরতলার সঙ্গে খাতির আছে বলেছি তো, তাই একটু মই ঘষলেন। তাছাড়া সরকারি তদন্তের গোপন তথ্য আমার কাছে গড়গড় করে উগরে দেবেন এতটা আশা করাও কি ঠিক? তাহলে এসেছিলে কেন? দুপুরটা তো বেকার গেল। না রে, জীবনের ধন কিছুই যায় না ফেলা। নয় নয় করে ছিটে ফোটা তো পেয়েছি, ওগুলোই কুড়িয়ে বাড়িয়ে জড়ো করে এখন খেলাতে হবে। দেখি একটু একটু করে ছবিটাকে সাজাই। বাড়ি ফিরে নিতিন ঢুকে গেল নিজের ছোট্ট স্টাডিতে, বোধহয় ছবি সাজাতেই। নিতিন মাসি যে কোনো কেসে কি করে এগোবে এখনো তার থই পায় না টুকু। দরকারই বা কি? মাসির পাশে পাশে থেকে পর্যবেক্ষণ করে যাওয়াটাই তো যথেষ্ট রোমাঞ্চকর। সুতরাং এক্ষুনি মাসির সঙ্গে বাতচিত করে লাভ নেই। কম্পিউটারে দাবা খেলতে বসে গেল টুকু। হিরে চুরির প্রসঙ্গ ফের উঠল সন্ধেবেলায়। প্রেস থেকে ফিরে পার্থ উত্তেজিত মুখে বলল, তোর মাসি কাল অ্যাডভান্সটা না নিয়ে ভালোই করেছে। মিতিন টুকুরের সঙ্গে বসে টিভি দেখছিল। ভ্রুভঙ্গি করে বলল, হঠাৎ এই বোধোদয়? ভেবে দেখলাম এই কেসে আগাম 2-5 হাজার টাকা নেওয়া মানে ছুঁচো মেরে হাত গন্ধ করা। তার চেয়ে স্ট্রেট পুরো দক্ষিণাটা হেঁকে দেবে। হিরের দার্সেন্ট। ভেবে দেখলাম এই কেসে আগাম 2-5 হাজার নেওয়া মানে ছুঁচো মেরে হাত গন্ধ করা। তার চেয়ে স্ট্রেট পুরো দক্ষিণাটা হেঁকে দেবে। হীরের দামের 1%।
টুপুর বলে উঠতে যাচ্ছিল, সে তো অনেক টাকা গো। তাকে থামিয়ে নিতিন সরল মুখ করে বলল, তাতে লোকসান হয়ে যাবে না তো? কি বলছো? হীরের দাম সম্পর্কে কোনো আইডিয়া আছে? তোমার আছে? নিতিন পাল্টা প্রশ্ন হানল। তুমি কি আজকাল হীরের কারবার করছো? আরে বাবা, হীরে ব্যবসায়ীদের সঙ্গে গা ঘষাঘষি তো করি। মনে রেখো, আমার প্রেসটা বউবাজারে, যেখানে সোনা রূপো হীরে জহরতের দোকান ঠিক ঠিক করছে। বুঝেছি, আজ হীরে সম্পর্কে প্রচুর ফান্ডা নিয়ে এসেছো। আগেই ছিল, আজ আবার একবার ঝালিয়ে নিলাম। পার্থ সোফায় গ্যাট হয়ে বসেছে। দুনিয়ায় সবচেয়ে বড় হীরেটার নাম জানো কি? ক্যালিনন। ওজন 500 ক্যারেটেরও বেশি। 2 নম্বরে আছে ওলফ, 300 ক্যারেট। আমাদের কোহিনূরের র্যাঙ্ক 5th। কেটে কুটে তার ওয়েট এখন দাঁড়িয়েছে 102 ক্যারেটে। আর 10 নম্বরটা হার্টেনসিয়ার। 20 ক্যারেটের এই ডায়মন্ডটি একসময় ফ্রান্সের রাজমুকুটে শোভা পেত। এখন অবশ্য হার্টেনসিয়ার ঠাঁই হয়েছে প্যারিসের লুভর মিউজিয়ামে। নিতিন মুচকি হেসে বলল, তার মানে ওদের তুলনায় আরাকিয়াল বাড়ির হীরে নেহাতি পুচকে, কি বলে? যাহ বাবা, 5 ক্যারেট কি ছোট্ট? কিরকম প্রাইস হতে পারে জানো? কত আর? 2 কোটি মতো। তাই বা কম কি? 1% পাওয়া মানেও তো 5 লক্ষ। 2 লক্ষ, অবশ্য ওজনের হিসেবে। কিন্তু আমার প্রাপ্য তো আরো বেশি হতে পারে, কারণ হীরের দাম তো শুধু ওজনে হয় না, কোন খনি থেকে সেটা পাওয়া গিয়েছিল, কতটা বিশুদ্ধ, কেমন কাটিং হয়েছে, রং, গ্লেজ সবই ম্যাটার করে। প্লাস বিশেষ এক একটা হীরের কত যে ইতিহাস থাকে। আমাদের কোহিনূরের কথাই ধরো না, মালবের রাজার কাছ থেকে বাবর নাকি কোহিনূর লুট করেছিলেন। মোগল সম্রাটদের হাত ঘুরে সেটি গেল নাদির শাহের কাছে। তারপর পেলেন পাঞ্জাবকে শ্রী রঞ্জিত সিংহ। এরপর শেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে কুইন ভিক্টোরিয়ার হাতে। এমন হিস্ট্রি আছে বলেই না কোহিনূর এত ফেমাস, এবং দামটাও হিসেবের বাইরে। সে যদি বলো, ওলফের হিস্ট্রি তো ঢের ঢের বেশি ইন্টারেস্টিং। এখন যদিও মস্কোয় আছে, কিন্তু আদতে ওটা নাকি ভারতে। দক্ষিণের এক মন্দিরে ওরকম 2খানা হীরে নাকি বিষ্ণু মূর্তি 2 চোখে সেট করা ছিল। এক বেটা ফরাসি সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে পালাবার সময় ওই মন্দিরে ঢুকে পড়ে। দুটো দেখেই তো তার চোখ চকচক, কিন্তু একটা চোখ খুবলে নেওয়ার পরেই লোকটা বেজায় ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে মন্দির থেকে ধাপ। তারপর ঘাবড়ে গিয়েই হোক, কি হীরে বলে চিনতে না পেরেই হোক, রত্নটিকে সে বেচে দিল এক ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেনকে, মাত্র 2000 পাউন্ডে। তারপর ক্যাপ্টেন জাহাজ নিয়ে গেল আমস্টারডাম। সেখানে তখন থাকতেন রাশিয়ার কাউন্ট গ্রিগরি ওরলফ, রানী ক্যাথরিন দ্য গ্রেটের বিশেষ বন্ধু। 90,000 পাউন্ডে হীরেকানা কিনে ওরলফ উপহার দিলেন রানীকে। আনন্দে আত্মহারা রানী রিটার্ন গিফট হিসেবে আস্ত একখানা প্রাসাদই দিয়ে দিলেন ওরলফকে। 30 বছর পর নেপোলিয়ন হানা দিলেন মস্কোয়। পাছে নেপোলিয়ন হীরেটা নিয়ে চলে যান, ওরলফকে লুকিয়ে রাখা হলো এক পুরোহিতের সমাধিতে। তা নেপোলিয়নও তো ছোড়নেওয়ালা নন, খুঁজে খুঁজে ঠিক সন্ধান পেয়ে গেলেন হীরেটা। কিন্তু সমাধিস্থলে গিয়ে যেই না সৈনিকরা মাটি খুঁড়ে হীরে বের করতে যাবে, অমনি পুরোহিতের আত্মা এসে প্রচণ্ড অভিশাপ দিতে লাগলো সৈনিকদের। তোদের ভয়ঙ্কর ক্ষতি হবে, কেউ তোরা বেঁচে ফিরবি না, রাশিয়ানদের কাছে হেরে যাবি।
পার্থ গোফে তা দিল। কি কপাল! নেপোলিয়ন শেষ পর্যন্ত রাশিয়াতে হেরেও গেলেন, ওরলফও তার কবজায় এলো না। কোথা থেকে পেলে গো গল্পটা? মিতিন চোখ নাচাচ্ছে। সাজিয়ে গুছিয়ে গুল মারছ না তো? আজ্ঞে না, কদিন আগে একটা বইয়ে পড়েছিলাম। তা বিষ্ণুর চোখের সেকেন্ড হিরেখানা গেল কোথায়? নিশ্চয়ই আছে কোথাও, খুঁজে দেখতে হবে। বেশি জেরায় পড়ার আগে পার্থ মানে মানে উঠে দাঁড়িয়েছে। আড়মোড়া ভেঙে বলল, আমার সাজেশনটা কিন্তু খেয়াল রেখো। আরাকিয়েলরা যথেষ্ট মালদার পার্টি, 2 লাখের নিচে কখনো নামবে না। মনে থাকবে। মিতিন মুখ দেখালো। টুপুরকে বলল, গাল গল্পগুলো আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো, কাল থেকে আমাদের কিন্তু অভিযান শুরু। টুপুর ঘাড় নাড়ল। জানি তো। বাড়িটা প্রাচীন, কিন্তু জরাজীর্ণ নয়। পাঁচিল ঘেরা সাহেবী ছাদের চেহারা, দোতলা, বেশ বড়সড় গাড়ি বারান্দাওয়ালা, মজবুত পিলারে গাঁথা লোহার গেটখানা রীতিমতো সম্ভ্রম জাগায়। বাড়ি আর গেটের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, চাতালের মতো, ঈষৎ এবড়ো খেবড়ো, ঘাসবিহীন। পাঁচিলের গায়ে 2খানা খুপড়ি খুপড়ি ঘর, দারোয়ানের কোয়ার্টার। মিতিন আর টুপুর খোলা গেট পেরোতেই এক নেপালি যুবক বেরিয়ে এসেছে। কাহা জানা হ্যাঁ? ऊपर জেসমিন মেম সাহেব কা পাস। আইয়ে আইয়ে। গাড়ি বারান্দা পর্যন্ত টুপুরদের পৌঁছে দিল গাট্টা গোট্টা চেহারার যুবকটি। সম্ভবত জেসমিনের নির্দেশে এই খাতিরদারি। টুপুর ভালো করে দারোয়ানটিকে দেখে নিল। এই তবে বাহাদুর! বিশ্বনাথ মইয়ের মতো মিতিন মাসিও কি একে সন্দেহের তালিকায় রাখবেন? গোটা 3 ধাপ টপকালে চওড়া প্যাসেজ, 3খানা টিউবলাইট জ্বলছে প্যাসেজে, দুপাশে 2খানা লম্বা লম্বা দরজা, নেমপ্লেট লাগানো ডিসোজা আর কুরিয়েন। আলোকিত প্যাসেজের শেষ প্রান্তে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি। বার 4 পাক খেয়ে সিঁড়ি পৌঁছেছে উপরে। সিঁড়ির শেষে আবার একখানা লম্বা টানা প্যাসেজ, অন্দরে যাওয়ার জন্য 2 প্রান্তে 2খানা, মধ্যিখানে পাশাপাশি 3টে, মোট 5টা দরজা। সামনেরটাতেই ডোরবেল। জেসমিন বুঝি বেল বাজার প্রতীক্ষাতেই ছিল। প্রায় সঙ্গে সঙ্গেই খুলেছে দরজা। নরম হেসে বলল, ওয়েলকাম আন্টি, আপনাদের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। বর্গাকৃতি ড্রয়িং রুমে টুপুরদের বসিয়ে পিসিকে ডাকতে গেল জেসমিন। টুপুর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল ঘরটাকে, আর চমৎকৃত হচ্ছিল। আসবাবপত্র, সাজসজ্জা, সর্বত্রই অ্যান্টিকের ছড়াছড়ি। দেওয়াল আলমারিতে কত যে দুষ্প্রাপ্য পুতুল, যীশুখ্রিস্ট, মা মেরি থেকে শুরু করে কিমোনো পরা জাপানি মেয়ে। ঘরের 4 কোণে রাখা 4টে অর্ধচন্দ্রাকার শ্বেতপাথরের টেবিলে সাবেকি ফুলদানি, রঙিন বাতিদান, এখানে সেখানে শোভা পাচ্ছে সুদৃশ্য মোমবাতি, নানান নকশা, নানান আকারে। দেওয়ালে ছোট বড় অয়েল পেন্টিং, রকমারি মুখোশ। অদ্ভুত দর্শন এক বাঁশের চোঙাও টাঙানো আছে দেওয়ালে। পাশে একজোড়া বাঁকানো কাঠের পাত, গায়ে ছবি আঁকা। একখানা গ্র্যান্ড পিয়ানো ঘরে মজুদ, কার্পেটে শুয়ে আছে পিতলের হরিণ। তারিফের সুরে টুপুর বলে উঠল, কি গ্র্যান্ডার গো! মিতিন অনুচ্চ কণ্ঠে বলল, মাথার উপর ল্যাম্পশেডগুলো দেখ, স্টেইনড গ্লাস, ইটালিয়ান। জগজ্ঝম্প বাঁশের ভেপোটা কি গো? ডিজিরিডু, অস্ট্রেলিয়ান আদিবাসীদের বাজনা। পাশের দুটো বুমেরাং, সেই অস্ত্র যা ছুড়লে টার্গেটকে হিট করে আবার হাতে ফিরে আসে। ইয়েস, তবে ছোড়াটা সহজ নয়, কেরামতি লাগে।
এটাও অস্ট্রেলিয়ার আদিবাসীরাই। নিতিন থেমে গেল। এক বয়স্ক মহিলাকে ধরে ধরে আনছে জেসমিন। মহিলার চোখে রিমলেস চশমা, চুল ছোট করে ছাটা, পরনে লম্বা গাউন, চেহারাটি ছোটোখাটো রোগাশোকা। গায়ের রং এককালে টকটকেই ছিল, এখন তাতে কেমন বাদামি বাদামি ভাব। চামড়াও বেশ শিথিল, বয়সের তুলনায় যেন একটু বেশি বুড়িয়ে গিয়েছেন মহিলা। নিতিন আর টুপুর উঠে দাঁড়িয়েছিল। জেসমিনের পিসি ইংরেজিতে বললেন, শুভ সন্ধ্যা, আমি ইসাবেল আরাকিয়েল, প্রয়াত জসিম মালিক আরাকিয়েলের হতভাগ্য স্ত্রী। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো। আলাপ পরিচয়ের পালা সাঙ্গ হতেই নিতিন দ্রুত কাজের প্রসঙ্গে চলে এলো। প্রথমে মিস্টার আরাকিয়েলের মৃত্যুর রাতটার সম্পর্কে বিশদ জানতে চাই, এবং একটু একান্তে। ইঙ্গিত বুঝেছে জেসমিন। তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, আপনারা কথা বলুন, আমি ততক্ষণ একটু চা কফির বন্দোবস্ত করি। শুধু চা কিন্তু, লিকার উইদাউট সুগার। আর আমার এই অ্যাসিস্ট্যান্টের জন্য কোল্ড ড্রিঙ্ক, তাই তো? দ্যাটস নাইস অফ ইউ। মধুর হেসে চলে গেল জেসমিন। নিতিন সোফা বদলে ইসাবেলের পাশে গিয়ে বসেছে। ইসাবেল অল্প অল্প হাঁপাচ্ছিলেন। দম নিয়ে বললেন, আমি বাংলা বুঝি, কিন্তু বলতে পারি না। ঠিক আছে, আপনি ইংরেজিতেই বলুন। 22শে ডিসেম্বরের ওই অপয়া রাতটাকে আমি মনে করতে চাই না, তবু তুমি যখন শুনতে চাইছ, সন্ধ্যা থেকে শুরু করি। যেভাবে আপনার সুবিধে হয়। বিকেলবেলা রোদ্দুর পড়ে এলে জোসেফ রোজ হাঁটতে বেরোতেন, অনেক কালের অভ্যেস। সেদিন ফিরলেন 7:15 নাগাদ। তখন আমি টিভি দেখছিলাম। তা উনি তো গল্ফ কিংবা কার রেস ছাড়া অন্য কোনো অনুষ্ঠান পছন্দ করতেন না। আমাকে ইভিনিং টি দিতে বলে উনি চলে গেলেন পাশের লাইব্রেরি রুমে। চা নিয়ে গিয়ে দেখি যথারীতি খবরের কাগজ খুলে বসেছেন। একটা পিকিউলিয়ার হবি ছিল জোসেফের। রোজ 3-4 করে নিউজ পেপার কিনতেন, আর বসে বসে যত ক্রসওয়ার্ড আর জাম্বেল আছে সেগুলো সমাধান করতেন। বিশেষ বিশেষ দিনে খবরের কাগজ বন্ধ থাকলে জোসেফ ছটফট করতেন সারাদিন। এমনই নেশা, ওই সময় কেউ কথা বলতে গেলেও তার কি বিরক্তি। ইসাবেল একটু থামলেন, বার কয়েক চোখ পিটপিট করে বললেন, তবে সেদিন কে জানে কেন আমার সঙ্গে গল্প করলেন খানিক, হয়তো চিরতরে চলে যাবেন বলেই। টুপুর ঝানু গোয়েন্দার স্বরে প্রশ্ন করল, কি কথা হয়েছিল স্মরণে আছে? তেমন বিশেষ কিছু নয়। ইসাবেলের মুখে দুঃখী হাসি। কাকে কাকে কার্ড পাঠানো যায়, কার জন্য কি উপহার কিনতে হবে। 2 সপ্তাহ পরে ক্রিসমাস ছিল তো। 2 সপ্তাহ পরে? টুপুর অবাক। সেদিন তো ছিল ডিসেম্বরের 22। আমরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করি না মাই চাইল্ড। সেদিন শুধু একটা বাতি জ্বালাই। আর্মেনিয়ানদের ক্রিসমাসের উৎসব হয় 6 জানুয়ারি। তাই বুঝি?
ব্যাপারটায় বিশেষ একটা উৎসাহ না দেখিয়ে মিতিন ইসাবেলকে প্রসঙ্গে ফেরালো। হ্যাঁ, তারপর কি হলো? আমি আবার বেডরুমে গেলাম টিভি দেখতে। জোসেফ ক্রসওয়ার্ড পাজলে মন দিলেন। জেসমিন আসার পর তিনজনে একসঙ্গে ডিনার সারলাম। জেসমিন কখন এলেন? 9টা নাগাদ। কাজে বেরোলে ওর একটু রাতই হয়। ডিনারের পর জোসেফ কিছুক্ষণ পায়চারি করলেন টেরেসে। তারপর আমরা তো শুয়েই পড়লাম। ঘুমটা যখন আসছে হঠাৎ টের পেলাম জোসেফ আমাকে ঠেলছেন। আলো জেলে আমার রক্ত হিম হয়ে গেল। দেখে বুকের যন্ত্রণায় উনি কুকড়ে কুকড়ে যাচ্ছেন। ঘামছিলেনও ভীষণ। ভয় পেয়ে জেসমিনকে ডেকে তুললাম। আওয়াজে নির্মলাও জেগে গেল। সঙ্গে সঙ্গে লোকাল ডক্টরকে কল দিয়েছিল জেসমিন। তবে ডাক্তারবাবু আসার আগেই তো উনি কেমন স্থির হয়ে গেলেন। ইসাবেলের গলা ধরে এলো। নাক টেনে বললেন, ডাক্তারবাবু চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। হার্ট পাম্প করলেন, মুখে মুখ লাগিয়ে বাতাস পাঠিয়ে শ্বাস প্রশ্বাস চালু করারও চেষ্টা করেছিলেন। কিন্তু যার সময় শেষ তাকে খেয়ে আর ধরে রাখা যায়? ইঞ্জেকশনটাও তো দেওয়া গেল না। সরি আন্টি। মিতিন ইসাবেলের হাতে হাত রাখল। জানি আপনাকে এসব প্রশ্ন করা মোটেই সমীচীন নয়, কিন্তু কয়েকটা ব্যাপার যে আমায় জানতেই হবে। কিন্তু কিন্তু করছো কেন, বলো না। আমি তো এসেছি আপনাদের হিরে হারানো তদন্ত করতে। মিতিন গলা ঝাড়ল। আর হিরেটা খোয়া গিয়েছে মিস্টার আরাকিল মারা যাওয়ার পরপরই। মৃত্যুর ঠিক পরেই কিনা তা কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারবো না। তবে হ্যাঁ, 25 তারিখ সকালে যখন সিন্দুক খুললাম তখন দেখি বাক্সটা খালি। আপনি তো আগে কখনো সিন্দুকে হাত দেননি? না, এই প্রথম। সিন্দুক থেকে কিছু বের করার দরকার হলে জোসেফ ঘর বন্ধ করে সিন্দুক খুলতেন। তখন আমারও ঘরে থাকার অনুমতি ছিল না। ইসাবেল একটা নিঃশ্বাস ফেললেন। সেদিন জেসমিন কিছু টাকা চাইল। সমাধি দেওয়ার দিন খরচা পাতিগুলো হ্যারি মানে আমার ভাসুরের ছেলেই তো বলেছিল ওকে টাকাটা ফেরত দেবে বলে। ভাগ্যিস খুললাম, চুরিটা তাই তখনই ধরা পড়ল। হঠাৎ বাক্সটাই বা দেখতে গেলেন কেন? ওটা তো খোলার প্রয়োজন ছিল না। নিছকই কৌতূহলে, আগে কখনো সিন্দুক খুলে দেখার সুযোগ পায়নি তো। জেসমিন তখন কোথায়? বেরিয়েছিল কি যেন কিনতে। ফোন করে জানাতেই ও চলে এলো, আর সঙ্গে সঙ্গে পুলিশকে। ও, মিতিন একটু থেমে থেকে বলল, আচ্ছা আন্টি, চাবিটা তো মিস্টার আরাকেলের কাছেই থাকতো। বরাবর। আমি যখন বিয়ের পরে বাড়িতে আসি তখন থাকতো শ্বশুর মশাইয়ের হেফাজতে। তিনি গত হওয়ার পর থেকে জোসেফি চাবিটা যেন শরীরের একটা অংশ বনে গিয়েছিল। তা আপনার হাতে চাবিটা এলো কখন? ওই রাত্রিরে তো চাবির কথা আমার মাথাতেই ছিল না, মগজ কাজই করছিল না কোনো।
কখন যেন জেসমিনের ঘরে গিয়ে শুয়েছিলাম, তারপর সকালে ফের ও ঘরে যেতে সুজান আমাকে চাবিটা দিল। মিস্টার হ্যারির বউ? তুমি তাকে চেনো? জেসমিনের মুখে নামটা শুনেছি। হ্যারি আর সুজান আমার ওপর খুব রেগে আছে। কেন? পুলিশ ওদের জেরা করেছে তো, ভাবছে আমি ওদের নামে নালিশ করেছি। ইসাবেল ফের একটা নিঃশ্বাস ফেললেন। বোঝে না আমিও নিরুপায়। পুলিশকে তো বলতেই হবে সেদিন রাতে জোসেফের পাশে কারা কারা ছিল। বটেই তো, রাতভর চাবি ছিল মিস্টার আরাকিয়েলের কোমরে। তখনই সিন্দুক খুলে হিরে সরানো হয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখবেই। নিতিন আর চোখে অন্দরে যাওয়ার দরজাটা একবার দেখে নিয়ে বলল, তা সুজানের হাতে চাবি এলো কিভাবে? সুজান তো সকলের সামনেই জোসেফের কোমর থেকে খুলল। সবাই মানে? কে কে ছিল তখন? অনেকে। হ্যারি, মিস্টার ডিসুজা, মিসেস কুরিয়েন, এছাড়া জ্যাসমিন, নির্মলারা তো ছিলই। আপনার ভাড়াটিয়েরা কি হীরের কথাটা জানতেন? অজানা ছিল না, আমি কখনো সেভাবে আলোচনা করিনি। তবে দু একবার হয়তো বলেছি। ডিসুজা কুরিয়েনদের সঙ্গে জোসেফের যথেষ্ট হৃদ্যতা ছিল। জোসেফও হয়তো গল্প করে থাকতে পারেন। এবার একটা ডেলিকেট প্রশ্ন, ভাড়াটেদের কাউকে কি আপনার সন্দেহ হয়? ইসাবেল চুপ। প্রায় মিনিটখানেক নীরব থেকে বললেন, পিটার ডিসুজা ছিলেন জোসেফের বন্ধু। অ্যালবার্টই বাড়িতেই জন্মেছে। কোরিয়েনরাও আছে প্রায় 30 বছর। ওদের সম্পর্কে আমি কি মন্তব্য করব বলো? সজ্ঞানে এরা আমাদের ক্ষতি করবে এ আমি ভাবতেই পারি না। ওদের সন্দেহ করলে তো জ্যাসমিন, নির্মলা, হ্যারিদেরও সন্দেহ করতে হয়। নির্মলাও কি বহুদিনের পুরনো? হ্যাঁ, 16 বছর বয়স থেকে আছে। আর্মেনিয়ান চার্চ, কিছু বৃদ্ধাশ্রম আর অনাথালয়ের সঙ্গে যুক্ত। ওই রকমই একটা অনাথ আশ্রম থেকে জোসেফ এনেছিলেন নির্মলাকে। এখন জেসমিনও আমার মেয়ে, নির্মলাও আমার মেয়ে। বলতে বলতে ইসাবেল হঠাৎই চঞ্চল। কি কাণ্ড দেখো! নির্মলা এখনো তো তোমার চা দিয়ে গেল না, তারাও তো দেখে উঠে। ইসাবেলকে অবশ্য উঠতে হলো না। নির্মলা প্রায় তখনই ট্রে সাজিয়ে ঢুকেছে। ক্ষণিকের জন্য টুকুরের মনে হলো আড়াল থেকে তাদের কথা শুনছিল নাকি নির্মলা। চা, কোল্ড ড্রিঙ্ক নামিয়েই সে চলে গেল বটে, তবে তার আগেই টুকুর তাকে মোটামুটি জরিপ করে নিয়েছে। চেহারায় একটু যেন আদিবাসী আদিবাসী ভাব। বছর 30 নির্মলার কালো কুলো মুখে একটা আপাত সারল্য থাকলেও খুদে খুদে চোখের ঘূর্ণন বলে দেয় সে মোটেই বোকা নয়। মিতিন মাসি কি নজর করলো ব্যাপারটা? চা শেষ করে মিতিন বলল, চলুন আন্টি, এবার আপনার শোয়ার ঘরে যাই। ইসাবেল বললেন, তাহলে জেসমিনকে ডাকি, আমাকে একটু ধরুক। আমি হেল্প করব? না না, তুমি কেন, ওরা তো আছে। আপনার প্রবলেমটা কি আন্টি? হাঁটু? শুধু হাঁটু নয়, সর্বাঙ্গই যেন অচল হয়ে আসছে। এই কমাসে যে কি হলো, পায়ে আর তেমন জোর পাই না, হাতে বল নেই, আঙুলগুলো বড্ড কাঁপে। ইসাবেলের স্বর দুলে গেল।
অবশ্য আমার আর থেকেই বা কি লাভ, উনি নেই। আরাকিয়াল বংশের সৌভাগ্যের প্রতীক হিরেটাও বিদায় নিল। ইসাবেলের হাহাকারে টুপুরের চোখ ছলছল এবার। নিতিনের কিন্তু তেমন কোনো তাপ উত্তাপ নেই। গলা উঁচিয়ে ডাকল জেসমিনকে। ভাইজিকে ধরে কাপা কাপা পায়ে হাঁটছেন ইসাবেল, পিছন পিছন মাসি বঞ্ঝি। ড্রয়িং রুমের ডান পাশের ঘরটি লাইব্রেরি। মোটা মোটা আইনের বইয়ে 4 দেওয়াল ঠাসা। আইনজ্ঞের চেয়ার টেবিল ছাড়াও একখানা গোল শ্বেত পাথরের টেবিল রয়েছে ঘরে। সাবেকি আরামকে দাঁড়াও। কড়িবর্গাওয়ালা উঁচু সিলিং থেকে ঝুলছে 4 ডাটির ফ্যান। ঘরটা পেরোতে পেরোতে টুপুর প্রশ্ন করল, মিস্টার আরাকিয়াল বুঝি লয়ার ছিলেন? জেসমিন উত্তর দিল, আঙ্কেলের বাবা ছিলেন ব্যারিস্টার, হাইকোর্টে প্র্যাকটিস করতেন, ভালো পয়সার ছিল। আর আঙ্কেল বিজনেস? অনেকটা ওই রকমই। আঙ্কেলের ঘোড় দৌড়ে খুব আগ্রহ ছিল। তার নিজের ঘোড়াও দৌড়তো কলকাতা আর বেঙ্গালুরু ট্র্যাকে। পরে রেসের মাঠে রোজগার লাগিয়ে দেন বিভিন্ন কোম্পানিতে। নিয়মিত ডিভিডেন্ড পেতেন, দিব্যি চলে যেত। কথায় কথায় পরের ঘরখানায় পা রেখেছে টুকু। আগের দুটো ঘর বড় ছিল বটে, কিন্তু এটা যেন বিশাল। 4খানা দরজার, একটা বাইরের প্যাসেজে বেরোনো, একটা পাশের ঘরে যাওয়ার, তৃতীয়টি অন্দরকে যুক্ত করেছে, চতুর্থটি দিয়ে গাড়ি বারান্দার মাথা টেরেসটিতে যাওয়া যায়। লাইব্রেরি ঘরের দরজাটি ছাড়া বাকি 3টি দরজা অবশ্য বন্ধ। লম্বা লম্বা জানালায় ভারী ভারী পর্দা ঝুলছে। ঘরে ঢুকেই টুপুরে চোখ গিয়েছে সিন্ধুকে। গোলাকার হাতলওয়ালা দেওয়ালে গাঁথা আয়রন চেস্ট, বিছানার ওপাশে ঘরের কোণায় প্রকাণ্ড খাটটি থেকে মাত্র হাত পাঁচেক দূরে। আস্তে আস্তে বাকি আসবাবেও দৃষ্টি ঘুরল টুপুরের। বিডে কারুকাজ করা ভারী চমৎকার দুটো কাঠের আলমারি, তাদের মাঝখানে একটা পুরনো অ্যাকোরিয়াম, সাহেবি আমলের ড্রেসিং টেবিল, মানুষ প্রমাণ দোল আয়না, সবই বেশ ছড়িয়ে ছড়িয়ে সাজানো। মেঝের লতাপাতা স্কার্টিং যেন আলাদা একটা মাত্রা এনেছে সজ্জায়। শুধু হাল ফ্যাশনি স্ট্যান্ডে টিভিটাই যা খাপছাড়া। ইসাবেল খাটে বসেছেন, পাশে জেসমিন। মিতিন সোজা সিন্ধুকে সামনে গিয়ে জিজ্ঞেস করল, একবার খোলা যাবে কি? অবশ্যই। গাউনের পকেট থেকে একজোড়া চাবি বের করে দিলেন ইসাবেল। জেসমিনকে বললেন, দেখিয়ে দাও। পুরো লোহার পাল্লার ভিতর ভাগে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। সঠিক চাবি ছাড়া খোলার চেষ্টা করলে যা কিনা সশব্দে বেজে ওঠে। সিন্ধুকের দুটো তাকই প্রায় শূন্য। ফাঁকা ভেলভেটের বাক্স, একখানা ডায়েরি, খুচখাচ কাগজপত্র ছাড়া আর কিছুই নেই। নিচে বন্ধ লকার। জেসমিন বলল, ওখানে টাকা পয়সার শেয়ার সার্টিফিকেটস থাকে, দেখবেন কি? থাক। নিতিন নীল ভেলভেটের আধারখানা খুলে দেখল, আবার যথাস্থানে রেখে দিয়ে জিজ্ঞেস করল, বাক্সটা কি এখানেই ছিল না লকারে? ইসাবেল বললেন, আমি তো শেলফেই দেখেছি। খোলা ছিল না বন্ধ? বন্ধই। আচ্ছা আন্টি, হিরেটার কোনো ইন্স্যুরেন্স করানো হয়নি কেন বলতে পারেন? শুনেছি আমার শ্বশুর মশাই একবার চেষ্টা করেছিলেন। ইন্স্যুরেন্স কোম্পানি নাকি খুব বেশি টাকার প্রিমিয়াম হাঁকে, শর্তও দেয় অনেক,
কোথায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে। শ্বশুর মশাই হিরে সিন্দুক থেকে সরাতে রাজি হননি। জোসেফও আর ওর ব্যাপারে গা করেনি কোনো। ও, মিতিন কথা বলতে বলতে ডায়েরিটা দেখছিল। হালকা বিস্ময়ের সুরে বলল, এ তো অনেক পুরনো, 1972 সালের। ওটিও শ্বশুর মশাইয়ের। ওই বছরেই তিনি মারা যান। জোসেফ স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছিলেন। ডায়েরিটা রেখে মিতিন এবার পায়ে পায়ে এগোলো দেওয়ালে ঝোলানো একটি ছবির সামনে। হ্যাট কোট পরা এক সুপুরুষ সাহেবের ফটো। ফ্রেমে বাঁধানো ছবিটির নিচে ছোট্ট শ্বেত পাথরের টেবিল, কাঠের চেয়ার, টেবিলে মোমবাতিতে লাল বাটি মোমবাতি। অর্ধেক জ্বলা বাতি থেকে মোম গলে টেবিলেও ছড়িয়ে পড়েছে। ছবিতে চোখ রেখে মিতিন বলল, ইনি নিশ্চয়ই মিস্টার আরাকিয়েল। জেসমিন সিন্ধুকের ডালা বন্ধ করে ইসাবেলকে চাবি দিয়েছে। পকেটে চাবি রাখতে রাখতে ইসাবেল ঘাড় নাড়লেন। প্রায় 20 বছর আগের। মধ্য বয়সে উনি যেন আরো রূপবান হয়েছিলেন। ছবির নিচে কে মোমবাতি জ্বালান? আপনি? হ্যাঁ, শুতে যাওয়ার আগে রোজ ওর ধ্যান করি, ওই চেয়ারে বসে। সুন্দর সুন্দর মোমবাতি সাপ্লায়ার কে? নিশ্চয়ই জেসমিন। লাজুক হেসে জেসমিন বলল, অন্য কোনো মোমবাতি আন্টি ব্যবহারই করবেন না। আপনার কারখানাটি কোথায়? কারখানা আবার কি? নিচের একটা গ্যারেজে নিজেই বানাই। হঠাৎ বেশি অর্ডার এসে গেলে নির্মলা সাহায্য করে হাতে হাতে। কথোপকথনের মাঝে টুপুরের দৃষ্টি হঠাৎ অ্যাকোরিয়ামে। দুটো রেড সোর্ড টেল মারামারি জুড়েছে। একটা ধারি অ্যাঞ্জেল ভারী কি ভঙ্গিতে এসে ঝগড়া থামালো। জলে ভাসমান কাচের পাত্র থেকে পুটপাট কেঁচো খেয়ে চলেছে মলির ঝাঁক। গাপ্পি গোরামিনরা টহল দিয়ে বেড়াচ্ছে আপন মনে। আশ্চর্য, এত কাণ্ড কারখানা চলছে জলে, অথচ জলের তলদেশ একদম স্থির। ঈষৎ সবজিটি জলে দুলছে ঝাঁঝি, ভাসছে জলজ উদ্ভিদ। মাছেরা হঠাৎ হঠাৎ ডুব দিচ্ছে তলায়। সব মিলিয়ে কি অপরূপ দৃশ্য। বদলে বদলে যাচ্ছে দৃশ্যগুলো প্রতি মুহূর্তে। তাকিয়ে থাকতে থাকতে চোখে যেন নেশা লেগে যায়। সত্যি কি নিশ্চিন্ত জীবন মাছেদের। চুরি চামারি বালাই নেই, শোক তাপ নেই। বাড়ির কর্তা মারা গিয়েছেন, তাই নিয়ে কোনো বিকারও নেই। দিব্যি মজাসে আছে। আহারে, মানুষের জীবনও যদি এমন হতো। ইসাবেলের ঘর থেকে বেরিয়ে আরাকিয়েলদের দোতলাটা ঘুরে ঘুরে দেখছিল মিতিন। ভিতর বারান্দা, রান্নাঘর, বাথটব শোভিত স্নানাগার, নির্মলার থাকার জায়গা, জেসমিনের ডেরা। জেসমিন থাকে ইসাবেলের শয়নকক্ষের একেবারে উল্টো প্রান্তে। ঘরটা ওই রকমই বড়, তবে আসবাবপত্র দিব্যি আধুনিক। কম্পিউটার, টিভি আর মিউজিক সিস্টেম মজুদ। এ ঘর থেকেও টেরেসে যাওয়ার একটা দরজা আছে। টেরেসে দাঁড়িয়ে মিতিন বলল, আপনাদের গাড়ি বারান্দার এই ছাদটাই বাড়ির সেরা জায়গা। কি হাওয়া এখানে। মিতিন টুপুরের সঙ্গে সঙ্গে ঘুরছিল জেসমিন। হেসে বলল, এই জায়গাটা আমারও খুব প্রিয়। কত সময় আমি এখানে বসে গান শুনি, বই পড়ি। টুপুর বলল, আমি হলে তো রাতে মাদুর পেতে এখানেই ঘুমিয়ে পড়তাম। পারতে না, বড্ড মশা। জেসমিন হাসিটাকে ছড়িয়ে দিল। মিতিনকে জিজ্ঞেস করলো, এবার 1 কাপ কফি হবে নাকি? চলতে পারে, তবে তার আগে একবার নির্মলার সঙ্গে বসবো। জেসমিনের হাসি নিভল। আপনার কি নির্মলাকে সন্দেহ হয় ম্যাডাম? নট এক্স্যাক্টলি।
সেদিন রাতের ডিটেলটা আমি প্রত্যেকের মুখ থেকে আলাদা আলাদাভাবে শুনতে চাই। নিচে ভাড়াটেদের কাছেও যাব। বেশ, নির্মলাকে পাঠিয়ে দিচ্ছি। নিজের ঘরের মধ্যে দিয়ে অন্দরে গেল জেসমিন। মিনিট দুয়েকের মধ্যে নির্মলা হাজির। কোমরে জড়ানো ন্যাপকিনে হাত মুছতে মুছতে বলল, আমায় ডাকছেন? কোনো ঘোরপ্যাচ নয়। নিতিন সরাসরি প্রশ্ন হানল, হিরেটা কে সরিয়েছে বলো তো? নির্মলা পলকের জন্য থতমত। পরক্ষণে অবাক স্বরে বলল, আমি কি করে বলবো? তুমিই তো বলবে। চুরিটা হয়েছে মিস্টার আরাকিয়েলের মৃত্যুর রাতে, এবং একমাত্র তুমিই গোটা রাত ওই ঘরে ছিলে। কে বলেছে? তা জানার তো দরকার নেই। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। নির্মলা একটুক্ষণ চুপ। আস্তে আস্তে ঠোঁটে একটা ফ্যাকাশে হাসি ফুটেছে। কেটে কেটে বলল, খবরটা যেই দিয়ে থাক, ভুল বলেছে। আমি মোটেই সারা রাত ওই ঘরে ছিলাম না। দুবার তো কিচেনে যেতে হলো কফি বানাতে। কখন? কত রাতে? মিসেস আরাকিয়েল জেসমিনের ঘরে শুতে যাওয়ার পর? হ্যাঁ, জেসমিন আন্টিকে নিয়ে গেল। একতলা পিটার আঙ্কেল তো আগেই নেমে গিয়েছিলেন নিচে। মিস্টার হ্যারি আর অ্যালবার্ট গিয়ে বসলেন লাইব্রেরি রুমে। আঙ্কেলের ফিউনারেল নিয়ে ওরা আলোচনা করছিলেন। তখনই মিস্টার হ্যারি আমায় ডেকে কফি বানাতে বললেন। তার মানে আঙ্কেলের ঘরে তখন আর কেউ নেই? না, মিস্টার কুরিয়েন ছিলেন। উনি অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। আঙ্কেলের মাথার কাছে দাঁড়িয়ে প্রেয়ার করছিলেন। আমি ওকেও এক কাপ কফি দিই। মিস্টার কুরিয়েন ছিলেন কতক্ষণ? কফি শেষ করেই তো চলে গেলেন। ফের সেই সকালে এসেছিলেন। তুমি শুধু রয়ে গেলে মিস্টার আরাকিয়েলের ঘরে? একা ছিলাম না। কাপগুলো রাখতে এসে জেসমিনের রুমে গিয়েছিলাম আন্টিকে দেখতে। ফিরে দেখি মিস্টার হ্যারি আর অ্যালবার্ট বসে আছেন আঙ্কেলের পাশে। তারপর ওরা আমায় বললেন একটু রেস্ট নিতে। আমার একদম ইচ্ছে করছিল না। আঙ্কেল আমাকে আশ্রয় দিয়েছিলেন, নিজের মেয়ের মতো মনে করতেন। নির্মলার গলা আবেগে বুঝে এলো। ঘন ঘন চোখ মুছছে। মিতিন যেন দেখেও দেখল না, কাঠখোট্টাভাবে বলল, আর দ্বিতীয়বার কফি করতে গেলে কখন? 3:30 নাগাদ। মিস্টার হ্যারির ঢুলুনি আসছিল ঘুম তাড়াতে। তুমি ছাড়া তখন কি মিস্টার হ্যারি শুধু আঙ্কেলের কাছে? অ্যালবার্টও ছিল। ওদের কফি দিয়ে এরপর আমি নিজের রুমে যাই। শুতে? না, মা মেরির কাছে প্রার্থনা করছিলাম আঙ্কেলের আত্মা যেন শান্তি পায়। ফের আঙ্কেলের ঘরে এলে কখন? ভোর হওয়ার মুখে মুখে। তখন ঘরে কে কে ছিল? কেউ না। অ্যালবার্ট নিচে চলে গিয়েছিল। মিস্টার হ্যারি ঘুমোচ্ছিলেন ড্রয়িং রুমে। আমি গিয়ে বসার পরই অবশ্য মিস্টার হ্যারি জেগে যান। তারপর সকাল হওয়া পর্যন্ত আমি আর মিস্টার হ্যারি। নির্মলা মিতিনের চোখে চোখ রাখল। পুলিশকেও আমি একই কথা বলেছি, মিলিয়ে দেখবেন। ঠিক আছে, তুমি যাও। জেসমিনকে বলো আমরা ড্রয়িং রুমে আসছি, ওখানেই কফি খাবো। নির্মলা চোখের আড়াল হতেই টুপুর কলকলিয়ে উঠল। নির্মলাকে পুরো বিশ্বাস করো না মিতিন মাসি, ওর চোখ দুটো মোটেই সুবিধের নয়। দুনিয়ায় কজনই বা পুরো সত্যি কথা বলে রে টুপুর। ঘেটে ঘেটে সত্যিটাকে বের করতে হয়। কিছু কি ধরতে পারলে? সবে তো কলির সন্ধে। মিতিন মৃদু হাসল। চল, কফিতে চুমুক দিয়ে একতলার কাজটাও আজ চুকিয়ে ফেলি। শুধু কফি নয়, সঙ্গে এবার প্লেট ভর্তি কাজু চানাচুর। জেসমিন জোর করে একখানা খামও ধরিয়ে দিলেন মিতিনকে। অগ্রিম বাবদ চেক, না নিলে আন্টির নাকি অস্বস্তি হবে। ইসাবেলের সঙ্গে অবশ্য আর দেখা হলো না মিতিনদের।
তিনি বিশ্রাম নিচ্ছেন ঘরে। জেসমিনকে বিদায় জানিয়ে মিতিন টুপুর এসেছে ডিসুজাদের দরজায়। একবার নয়, বার তিনেক বেল বাজানোর পর পাল্লা খুলেছেন দশাসই চেহারার এক প্রবীণ। বছর 70-এর মানুষটির গায়ের রং ঈষৎ টামাটে, মাথা জোড়া টাক, চোখের পাতা ফোলা ফোলা, পরনে গ্যালিস দেওয়া প্যান্ট আর হাফাতা গেঞ্জি। হাসি মুখে বৃদ্ধ বললেন, ইয়েস। ইংরেজিতেই কথা শুরু করলো মিতিন। হেসে বলল, আমি দোতলায় হিরে চুরির ব্যাপারে তদন্ত করতে এসেছি। কি চুরি? হিরে, মিস্টার জোসেফ আরাকেলের। না না, আমি মিস্টার ডিসুজা। আরাকেলরা উপরে থাকে, ওই যে সিঁড়ি। টুপুর আর মিতিন মুখ চাওয়াচাওয়ি করল। ভদ্রলোক বোধহয় কানে ভালো শোনেন না। এর সঙ্গে কিভাবে কথা চালানো যায়? তাড়াতাড়ি ব্যাগ খুলে মিতিন নিজের কার্ডটা বের করে দিল। চোখ থেকে অনেকটা তফাতে ধরে পড়লেন পিটার। তারপর একবার মিতিনকে দেখছেন, একবার টুপুরকে। গলা সামান্য চড়িয়ে মিতিন বিনীতভাবেই বলল, আমরা কি ভিতরে যেতে পারি? ও শিওর, কাম ইন। বড় সড়ো ড্রয়িং রুমখানা রীতিমতো অবিন্যস্ত। সোফাগুলো দামি, কিন্তু এখন বেশ তেরা বেঁকা দশা। কাগজ, জলের বোতল আর সিগারেটের প্যাকেট ছড়িয়ে আছে যত্রতত্র। সেন্টার টেবিলে তাস। ঘরটা বোধহয় পরিষ্কারও হয় না নিয়মিত। আসবাব, কার্পেট, মেঝেতে ধুলোর আস্তরণ। মিতিন টুপুর অন্দরে আসতেই পিটার যেন খানিক ব্যস্ত হয়েছেন। বিছানো তাস প্যাকেটে ভরতে ভরতে বললেন, বসো, বিপত্নিকের ফ্ল্যাট তো, একটু অযত্নেই থাকে। না না, ঠিক আছে। মিতিন আর টুপুর বসেছে পাশাপাশি। মিতিন ফের গলা তুলে বলল, আপনি নিশ্চয়ই হিরে চুরির সংবাদটা জানেন? জানবো না? এত থানা পুলিশ হয়ে গেল। পিটারের ঘড়ঘড়ে গলা বেজে উঠল। ওহ, পুলিশ আমাদের যা নাস্তানা বোধ করেছে। অ্যালবার্ট, মানে আমার ছেলে তো বাড়িতে থাকতেই চাইছে না। এমনি মা মারা যেতে কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। এখনো বুঝি উনি বাড়ি নেই? আজ একটা কাজে বেরিয়েছে। দুজন ফরাসি টুরিস্টকে কলকাতা দেখাচ্ছে। গাইডের কাজ করেন বুঝি? ওই আর কি, ও যে কখন কি করে। টুপুর কানে কানে মিতিনকে বলল, তাহলে আর এখানে বসে কি লাভ? চলো উঠে পড়ি। মিতিন যেন শুনেও শুনল না। সামান্য ঝুঁকে পিটারকে বলল, আপনাকে কি কয়েকটি প্রশ্ন করতে পারি? জেরা নয়, কৌতূহল। বলো, কি জানতে চাও? পিটার টান টান হলেন। তবে আমি কিন্তু ওই হিরের চুরির ব্যাপারে কিছু বলতে পারবো না। হিরেটার ব্যাপারে তো জানেন। জোসেফের মুখে শুনেছি। ওর ঠাকুরদা ছিলেন সুরাটের নামী ডাক্তার। গুজরাটের কোনো এক স্থানীয় রাজাকে কঠিন অসুখ থেকে বাঁচিয়ে ওই হিরে উপহার পেয়েছিলেন। জোসেফ বড় সাবধানে রাখত রত্নটিকে। আপনি কখনো হিরেটা দেখেছেন? না, অনাত্মীয় কাউকে দেখানোর নাকি রেওয়াজ ছিল না। আরাকিয়েল পরিবার সম্পর্কে আপনার কি ধারণা? আমি ওদের খুব সম্মান করি। অর্থবান আর্মেনিয়ান হিসেবে জোসেফের একটা অহংকার ছিল বটে, তবে আচার ব্যবহারে কখনো সৌজন্যের অভাব দেখিনি। সত্যি বলতে কি, দীর্ঘদিন রেলে চাকরি করেছি। রিটায়ারমেন্টের আগে ডিজিএম হয়েছিলাম, কিন্তু জোসেফের তুলনায় আমি তো নেহাতি চুনোপটি। অথচ জোসেফ আমাকে বন্ধুর মতোই দেখত। ইদানিং জোসেফ দান ধ্যানও করছিল খুব। কলকাতার আর্মেনিয়ান কলেজ অ্যান্ড ফিলান্থ্রফিক একাডেমিতে মোটা ডোনেশন দিত। প্রায়ই বলতো, বউটৌ না থাকলে গোটা সম্পত্তিটাই নাকি লিখে দিত একাডেমিকে, কোনো হোম টোম করার জন্য।
আর্মেনিয়া থেকে অনেক গরিব দুঃখী ছেলে এখানে এসে পড়াশোনা করছে, তো তারা যেন এখানে একটা আস্তানা পায়। মিতিনের ভুরুতে পলকা বাজ পড়েই মিলিয়ে গেল। আর মিসেস আরাকেল কেমন? যথেষ্ট সহৃদয় মহিলা। আমার স্ত্রী মারা যাওয়ার পর মিসেস আরাকেল যেভাবে পাশে এসে দাঁড়িয়েছিলেন তা বলার নয়। তাই তো সেদিন দুঃসংবাদটা পেয়েই অ্যালবার্টকে নিয়ে উপরে ছুটলাম। অ্যালবার্ট এমনি অবশ্য দোতলায় বেশি যেতে চায় না। কেন? জেসমিন ওকে তেমন পছন্দ করে না যে। মেয়েটা একটু না কুচু ধরনের। ওর মামারা ছিল গার্লস্টুন ফ্যামিলি, সেই দেমাকেই যেন ফুটছে। টুপুর জিজ্ঞেস করল, গার্লস্টুনরা খুব বড়লোক ছিলেন বুঝি? শুধু বড়লোক কি বলছো, টাকার কুমির। জোহানেস গার্লস্টুন তো একসময় 350 খানা বাড়ি বানিয়েছিলেন কলকাতায়। দক্ষিণ কলকাতার কুইন্স পার্ক, সানি পার্ক ওর হাতেই তৈরি। এখন যেখানে নিজাম প্যালেস দেখো, ওই জায়গাটাই ছিল গার্লস্টুনদের। বিশাল একটা পার্ক ছিল ওখানে, গার্লস্টুনদেরই নামে। তারপর তো হায়দ্রাবাদের নিজাম জায়গাটা কিনে। পিটার বকবক করেই চলেছেন। মিতিন থামালো বৃদ্ধকে। গল্পের মাঝেই প্রশ্ন জুড়ল, আপনার সঙ্গে জেসমিনের সম্পর্ক কিরকম? আমি ওই মেয়ের সঙ্গে পারতপক্ষে কথা বলি না। এমন অসভ্য, আমার ফ্ল্যাটের পাশেই বাহারি মোমবাতি বানাচ্ছে। ভুলেও একটা উপহার দিল না কোনো দিন। সত্যি এ ভারী অন্যায়। মিতিন ভ্রুভঙ্গি করল। আচ্ছা, হ্যারির সঙ্গে আপনার পরিচয় আছে? অল্প স্বল্প। দেখা হলে হাসে, কেমন আছি জিজ্ঞেস করে। তবে অ্যালবার্টের সঙ্গে ওর খাতিরটা আরেকটু বেশি। কি করে হলো? শুনেছি হ্যারির হোটেল শিলটনকে ও টুরিস্ট জোগাড় করে দেয়। বুঝলাম। মিতিন কবজি উল্টে ঘড়ি দেখল। দুম করে প্রশ্ন থামিয়ে বলল, অনেক ধন্যবাদ মিস্টার ডিসুজা। আজ তাহলে উঠি, পরে একদিন অ্যালবার্টের সঙ্গে নয় মোলাকাত হবে। ওই হতচ্ছাড়াকে কি সহজে বাড়িতে পাবে? পিটার মাথা নাড়লেন। বরং অ্যালবার্টের মোবাইল নাম্বারটা রাখো। তবে হীরের ব্যাপারে ও কিছু বলতে পারবে বলে মনে হয় না। মিতিন আর কথা বাড়ালো না, নম্বরটা চুপচাপ তুলে নিল নিজের মোবাইলে। পিটারের ফ্ল্যাট থেকে বেরিয়ে টুপুর ফিক করে হাসল। চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে গিয়ে তোমার গলা চিড়ে যায়নি মিতিন মাসি? উফ, তাও আবার ইংরেজিতে। মিতিনও হাসছে। একটা অভিজ্ঞতা হলো। ভাবছি এবার থেকে জেরা করতে বেরোলে ব্যাগে লবঙ্গ রেখে দেব। কুড়িয়েনের ফ্ল্যাটে অবশ্য চিৎকারের প্রয়োজন হলো না। ফটর ফটর ইংরেজি বলারও নয়। বছর 60-এর কেরালিয়ান ক্রিশ্চানটি ভালোই বাংলা জানেন, সম্ভবত ব্যবসার সুবাদেই। শীর্ণকায় মিসেস কুরিয়েনও বোঝেন মোটামুটি। তবে মিতিনের ভিজিটিং কার্ড দেখে এবং আগমনের উদ্দেশ্য শুনে দুজনের কেউই প্রীত হলেন না। মিতিনরা বসতে না বসতেই কুরিয়েন গজগজ করে উঠলেন, এভাবে আমাকে বারবার জ্বালাতন করার কি অর্থ? বিরক্তিটাকে বিশেষ আমল দিল না মিতিন। ঠান্ডা গলায় বলল, উপায় নেই বলেই তো আশা। মিস্টার আরাকিয়েলের মৃত্যুর রাতে আপনার ওয়্যার অ্যাবাউটসটা জানাটা খুব ভাইটাল। পুলিশকে তো বলেছি। আমাকেও বলুন। আপনি কে? লুঙ্গি শার্ট পরা কুরিয়েন তাচ্ছিল্যের সুরে বললেন, মিসেস আরাকিয়েল আপনাকে অ্যাপয়েন্ট করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? আপনার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। বলবেন কি না বলবেন সে আপনার ইচ্ছে। মিতিনের স্বর আচমকাই কঠিন। মনে রাখবেন, লজিক্যালি আপনি কিন্তু মেন সাসপেক্ট। মোটা মোটা সাদা গোফের ফাঁক দিয়ে প্রশ্ন ঠিকরে এলো, কোন হিসেবে? কারণ তো অনেক। প্রথমত,
আপনার চিট ফান্ডের অবস্থা এখন খুব ভালো নয়। যারা টাকা রেখেছিল তুলে নিতে চাইছে, আর আপনিও টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছেন। দ্বিতীয়ত, আপনার আগের কোম্পানিগুলো, মানে এখনকার বিজনেস আগে যেসব নামে ছিল। দাঁড়ান, আমার ব্যবসার খবর আপনি কোথা থেকে জানলেন? বাজারে আপনার রেকর্ড তো ভালো নয় স্যার, খবর তো বাতাসে উঠছে। নিতিন বেতের চেয়ারে হেলান দিল। তারপর ধরুন, চটজলদি লাভের আশায় আপনি যেসব শেয়ার কিনেছিলেন সেগুলোও তো ডুবুডুবু। হালে পানি পেতে এখন আপনার অনেক টাকার দরকার। পুলিশ তো বলছে আপনি সম্ভবত ডায়মন্ডটা বেচার প্রমাণ পুলিশের হাতে আছে নাকি? প্রমাণ পুলিশ ঠিক বের করে নেবে। একবার হাতে দড়ি পড়তে পড়তে বেঁচে গিয়েছেন, এবার আপনাকে গারদে পোড়া এমন কিছু শক্ত হবে না। আপনি কিন্তু বাড়ি বয়সে আমায় ইনসাল্ট করছেন ম্যাডাম। ইনসাল্ট কি সতর্কবাণী সেটা পরে টের পাবেন। শুধু শুনে রাখুন, আপনি যে সেদিন সিন্দুক খুলেছিলেন তার কিন্তু একজন প্রত্যক্ষদর্শী আছে। মিথ্যে, ডাহা মিথ্যে! কোরিয়ান প্রায় লাফিয়ে উঠেছেন। আমি সিন্দুক স্পর্শও করিনি। নির্মলা যখন কফি বানাতে গেল তখন কি একা ঘরে শুধুই ধ্যান করছিলেন? ভুলে যাবেন না, ও ঘরের 4টে দরজাই তখন খোলা। মোটেই না, ভিতর বারান্দার দরজা তখন ভেজানো ছিল। প্রেয়ার করতে করতে সেটাও লক্ষ্য করেছেন তাহলে? হ্যাঁ, না মানে আগেই চোখে পড়েছিল। বটে। মৃতিনের ধারালো দৃষ্টির সামনে এবার যেন বেশ মিইয়ে গেলেন কুরিয়েন। স্বর নরম করে বললেন, আপনি কিন্তু মিছিমিছি আমায় জড়াচ্ছেন ম্যাডাম। মা মেরির নামে শপথ করে বলছি, হিরে আমি নিইনি। এতক্ষণে মিসেস কুরিয়েনেরও বাক্য ফুটেছে। ক্ষুব্ধ স্বরে বললেন, আমার স্বামী আর যাই হন চোর বাটপাট নন। নেহাতি সংসারী মানুষ আমরা। দুটো মেয়ে আছে, তাদেরও ভালো করে বিয়ে দিয়েছি। সমাজে আমাদের প্রতিষ্ঠাও কম নয়। এক সময় ব্যবসায় একটু এদিক ওদিক হয়েছিল ঠিকই, তা বলে উনি অন্যের বাড়ি থেকে হিরে হাতিয়ে নেবেন? আমি মরে গেলেও বিশ্বাস করব না। ঢের হয়েছে, এখন আপনারা আসতে পারেন। মিস্টার কুরিয়েনে পাংশু হয়ে থাকা মুখখানা 2-4 সেকেন্ড দেখল মিতিন। তারপর মিসেস কুরিয়েনকে বলল, বেশ তো, চলে যাচ্ছি। আপনি বরং আপনার হাজব্যান্ডকে একটা প্রশ্ন করবেন। কি? একা ঘরে মিস্টার আরাকিয়েলের মৃতদেহের উপর ঝুঁকে উনি কি করছিলেন? বলেই আর বসল না মিতিন। দ্রুত পায়ে বেরিয়ে এসেছে টুপুরকে নিয়ে। টুপুরের পেট কৌতূহলে ফুলছিল। গাড়ি বারান্দায় এসে জিজ্ঞেস করলো, এটা কেমন হলো মিতিন মাসি? জানলে কি করে মিস্টার কুরিয়েনে সিন্দুক খুলেছিলেন? মিতিন মুচকি হাসল। ধরে নিয়ে মনশ্চক্ষে দেখেছি। তুমি শিওর হিরে মিস্টার কুরিয়েনে নিয়েছেন? ক্রমশ প্রকাশ্য। সবে তো পেঁয়াজের খোসা ছাড়ানো শুরু হলো, এবার দেখ না একটু একটু করে কেমন ঝাঁজ ছড়ায়। আশ্চর্য, মিস্টার কুরিয়েনের ব্যবসার হাল হকিকতই বা এত জেনে ফেললে কিভাবে? 2-2 4 করে মিতিন আলগা টোকা দিল টুপুরের মাথায়। বুদ্ধিটাকে খেলা, তাহলেই বুঝে যাবি। শেষ হলো আরাকিয়েল হিরে গল্পটির প্রথম পর্ব।